হ্যালো বন্ধুরা, বেসামাল প্রেম চ্যানেলের তরফ থেকে আমি মাম্পি। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন। আর আমাদের ভিডিওগুলোতে লাইক, শেয়ার, কমেন্ট করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। অনু, আর একটু আমার জন্য ওয়েট করতে পারলে না? তোমাকে বলেছিলাম না আমি আসবো তোমার কাছে, যেভাবেই হোক। বলে দীপ হাঁটু গেড়ে নিচে বসে পড়ে। এগিয়ে যায় দীপের কাছে। দীপের সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে। অনু, উপরে আছে, যাও। দীপ অবাক হয়ে রোদের দিকে তাকায়। কায়া উঠে আসে আর ওর মাথায় ঘোমটা সরায়। ও, মাই লাভ অ্যান্ড মাই ওয়াইফ কায়া। ভাইয়া যা উপরে। দীপ তাড়াতাড়ি উঠে ওপরে অনুর রুমে যায়। দিয়ে আয়শান ওরাও পিছু পিছু আসে। দীপ গিয়ে দেখে অনু বিছানায় শুয়ে আছে। দীপ গিয়ে অনুর পাশে বসে। ওর কি হয়েছে? সেন্সলেস হয়ে গেছিল। জ্ঞান ফিরে আসবে কিছুক্ষণের মধ্যে, ডোন্ট ওয়ারি। তারপর বিয়ে করে নিবি। কি হয়েছিল এখানে? আরে কিছু হয়নি। অনুকে রুম থেকে নিয়ে এসেছিলাম নিচে কায়াকে দেখাবো বলে, কিন্তু ও তো ভয়ে জ্ঞান হারিয়ে ফেলেছে। আমাদের বিয়েটা আর ওর দেখা হলো না। বাট কেয়া? রোদ দীপকে সব খুলে বলে। কার সাথে রিলেশনের ব্যাপারে, ওরা কেন আলাদা হয়েছিল এটাও বলে। এই বিয়েটা আটকাতে আমাকে, দিয়াকে আর ঈশানকে অনেক কষ্ট করতে হয়েছে। আমিও ছিলাম সাথে। কাল রাতে অনুর ফোনে নদীর কল আসে। আমি অনুর ফোন দিয়ে বেলকনিতে চলে যাই। আমার সাথে ঈশানও আসে। নদী আমাকে রোদ আর কেয়ার বিষয়ে সব বলে। নদীর সাথে কথা বলার পরেই অনুর ফোনে রোদের কল আসে। আমি রোদকে বলি, ভাইয়া কেন অনুর থেকে দূরে? রোদ সব জেনে এই বিয়েটা না করার ডিসিশন নেয়। আমি আর মৃণাল পরের দিন রোদের বাসায় গিয়ে সব প্ল্যান করে নেই। আগে থেকেই কায়াকে অনুর বাসায় নিয়ে আসি। অনুকে সব বলার আগে ও দরজা বন্ধ করে বসে থাকে। তোকে জানানি সারপ্রাইজ দেবো বলে। এবার অনু সেন্স এলে বিয়েটা করে নাও। দীপ সব শুনে অনুর দিকে তাকায়। মুখটা পুরো শুকিয়ে গেছে। ঘুমের মাঝেও মনে হচ্ছে অনেক টেনশনে আছে। দীপ অনুর কপালে একটা কিস করে। আর কোনো কষ্ট পেতে দেবো না তোমায়। সব ঠিক হয়ে যাবে এবার। সবাই বাইরে চলে যায়। দীপ অনুর দিকে এক নজরে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর অনু নড়ে চড়ে ওঠে। অনু, অনু চোখ খুলে তাকায়। দীপকে দেখে বিছানা থেকে উঠে দীপকে জড়িয়ে ধরে আর কেঁদে দেয়। দীপ, তুমি এসেছো। জানো আমি কত ভয় পেয়েছিলাম। ওরা আমায় জোর করে বিয়ে দিতে চেয়েছিল। কিছু হয়নি। তোমাকে আমার থেকে আলাদা করবে এত সাহস কারো আছে? কান্না বন্ধ করো, সব ঠিক হয়ে গেছে। রোদ? ওর তো বিয়ে হয়ে গেছে। কার সাথে? কেয়া? কি? এখন দীপ অনুকে সব বলে। রোদ যা যা বলেছে। সত্যি? হুম। এবার নিচে চলো। বিয়ে বিয়ে করে তো পাগল করে দিয়েছিলে, এবার বিয়ে করবে না? হুম। দীপ অনুর হাত ধরে নিচে নিয়ে আসে। সবাই নিচে বসে আছে। দীপ এসে তাকে দীপের মা বাবাও চলে এসেছেন। আমাদের ছাড়াই কি বিয়ে করে নিবি? তোমাদের বলার টাইম পাইনি। তাই আমি ফোন দিয়ে আসতে বলেছি। এবার বিয়ে পড়ানো শুরু করো। হুম। হ্যাঁ, শুরু করো। অনু, আমার হাতের কি অবস্থা করেছো দেখো কামড়িয়ে। রোদ ওর হাত তুলে দেখায়। অনু লজ্জা পেয়ে দীপের পেছনে লুকিয়ে পড়ে। সবাই অনুর কাণ্ড থেকে হেসে দেয়। খুব ভালোভাবে ওদের বিয়েটা হয়ে যায়। দীপের মা বাবা অনুকে নিয়ে ওদের বাসায় চলে আসেন। রোদ আর কায়া চলে যায় রোদের ভাই ভাবির সাথে ওদের বাসায়। অনু আসার সময় অনেক কান্নাকাটি করে। একটা মেয়ের জন্য সব থেকে কষ্টের মুহূর্ত হলো বিদায়ের সময়। মা বাবাকে সারা জীবনের জন্য ছেড়ে অন্যের বাসায় চলে আসতে হয়। দীপ অনুকে সামলে নেয়। তিথি, সিমি, মায়রা, অভি, আবির আর শুভও আসে দীপের সাথে ওদের বাসায়। মৃণাল আর নদীকেও বলেছিল আসতে, বাট ওরা আসেনি, বাসায় চলে গেছে। সবাই ড্রয়িং রুমে বসে আছে আর অনু দীপকে জড়িয়ে ধরে দীপের বুকে মাথা রেখে বসে আছে। দীপ আর কোথাও যাবে না, ডোন্ট ওয়ারি। যেভাবে ধরে রেখেছো মনে হচ্ছে চলে যাবে। যেতে চাইলেও যেতে দেব না। অনু দীপকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। মা বাবার কথা খুব মনে পড়ছে। আচ্ছা, যাব না, ব্যাট কান্না বন্ধ করো, সব ঠিক হয়ে গেছে তো। ভাইয়া কাঁদতে দে। মা বাবাকে ছেড়ে চলে আসা যে কতটা কষ্টের তা শুধু একটা মেয়েই বুঝতে পারে। রাইট। দীপ, এক কাজ কর, অনুকে নিয়ে তোর রুমে চলে যা। সারাদিন অনু যা টেনশনে ছিল, ওর এখন রেস্টের প্রয়োজন। আজ অনু সারাদিনে কিছু খায়নি।
ওকে খাইয়ে দিতে হবে। আমি ওকে নিয়ে রুমে যাচ্ছি। দিয়া, তুই খাওয়া নিয়ে রুমে চলে আসিস। আমার জায়গা গেল। আহারে, হুম। দীপ অনুকে নিয়ে ওর রুমে যায়। ঈশান আগেই ওর সব জিনিস অন্য রুমে শিফট করে রেখেছিল। দীপ অনুকে বিছানায় বসিয়ে ফ্রেশ হয়ে আসে। এবার যাও, তুমি গিয়ে ফ্রেশ হয়ে এসো। কাপড় তো আনিনি। দিয়া সব ব্যবস্থা করে রেখেছিল। ওয়ার্ডরোবে তোমার ড্রেস আছে। অনু গিয়ে একটা ড্রেস নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। তারপর ফ্রেশ হয়ে আসে। এসে বসতে দিয়া খাবার নিয়ে আসে। তোরা দুজন খেয়ে নে। আমার খিদে নেই। সারাদিন কিছু খাসনি, এখনো তোর খিদে লাগেনি? খেয়ে নাও, এনার্জি বাড়াও, রাতে কাজে লাগবে। কি হলো, এভাবে তাকিয়ে আছে কেন? আমি কি কিছু ভুল বললাম? অসভ্য ছেলে, মুখে কিছুই আটকায় না। ভুল কি বললাম? রাতে এনার্জি প্রয়োজন আছে না? আজ আমাদের বাসর রাত। দিয়া হাসতে হাসতেই বলল, আমি আসি, তোরা খেয়ে নে। এভাবে তাকিয়ে থেকে লাভ হবে না, খেয়ে নাও। খাওয়া দাওয়া শেষে অনু বিছানা থেকে নামে। কি হয়েছে? আমি দিয়ার রুমে যাব। কেন? এতদিন আমাকে কত কষ্ট দিয়েছো মনে আছে? সব সুদে আসলে ফেরত দেব। হ্যাঁ, আমি তোমার সাথে এক রুমে থাকবোই না। দীপ অনুর হাত ধরে টেনে বিছানায় ফেলে দেয় আর অনুকে জড়িয়ে ধরে বলে, বিয়ে কি আলাদা থাকার জন্য করেছি? বউ রেখে একা বিছানায় আমি ঘুমাতে পারবো না। কেন পারবে না? এতদিন তো ঠিকই পেরেছো, এখন কেন পারবে না? এতদিন তো জানতাম আমি বিয়ে করিনি, তাই পেরেছি। এখন জানি আমার বিয়ে হয়ে গেছে, এখন আর পারবো না। হ্যাঁ, ঢং। যাই বলো, এখন চুপচাপ ঘুমাও। পারবো না চুপ থাকতে। আমি চুপ করে দেব। কিভাবে? দীপ অনুর ঠোঁটে ওর একটা আঙুল দিয়ে স্লাইড করে। ছি। তাহলে ঘুমাও। না। তাহলে কিন্তু কাজ শুরু করে দেব। কি? বাসি রাতে কি করে জানো না? অসভ্য ছেলে। না ঘুমালে করব। ঘুমাচ্ছি। অনু ও দীপকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। এদিকে আবির ছাদে গিয়ে দাঁড়িয়ে আছে, ওর ঘুম আসছে না। তিথিকে একটা মেসেজ দিয়ে বলেছে ছাদে আসার জন্য, বাট তিথি এখনো আসছে না। কিছুক্ষণ পর আবির ফিল করে কেউ ওর পেছনে দাঁড়িয়ে আছে। আবির ঘুরে পেছনে তাকানোর আগেই ওকে পেছন থেকে কেউ জড়িয়ে ধরে। আবির বুঝতে পারে এটা আর কেউ না, তিথি। তিথি, হুম, তুমি না দেখে আমায় চিনলে কি করে? তোমায় আমি ফিল করতে পারি, তাই। আবির তিথিকে নিজের দিকে ঘোরালো, তারপর বলল, আমরা কবে বিয়ে করব তিথি? আগে মন ভরে প্রেমটা করিনি, আমাদের নাতি নাতনিকে আমাদের লাভ স্টোরি শোনাতে হবে না? তোমাকে বলেছিলাম না তুলির কথা? হুম। ও পরে প্রবলেম ক্রিয়েট করতে পারে, খুব জ্বালায় ফোন দিয়ে। আপন ননদ বলে কিছু বলতেও পারি না। তুমি ওর সাথে কথা বলো। আরে বাবা, রাগ করছো কেন? বারবার ফোন দেয়, তাই বাধ্য হয়ে রিসিভ করতে হয়। যদি আর একবার ওর ফোন রিসিভ করো তাহলে তোমার সাথে আমার ব্রেকআপ। কথায় কথায় ব্রেকআপ? এই কারণেই বলছি জলদি বিয়েটা করে ফেলি চলো। সামনে শুভ আর সিমির বিয়ে, তারপর অভি আর মায়রার। আমি বাসায় বলবো কি করে? রোদ ভাইয়াকে দিয়ে বলাতে হবে। তোমায় কিছু বলতে হবে না, আমিই যা করার করব। শুধু তুমি রাজি থাকলেই হলো। ওকে। আবির তিথির কপালে আলতো করে একটা কিস করে। তিথি আবিরকে জড়িয়ে ধরে। অন্যদিকে অভি আর মায়েরা বাগানের দোলনায় বসে আছে। মায়েরা অভির কাঁধে মাথা রেখে বসে আছে। মায়েরা, হুম। তোমার ভাইয়াকে কবে বলবে আমাদের কথা? জব পেলে? কি, তুমি জব করবে? হুম। আমি চাই নিজের পায়ে দাঁড়াতে। মা বাবা মারা যাওয়ার পর ভাইয়া খুব কষ্ট করেছে আমার জন্য। ভাইয়াকে একটু নিজের চেষ্টায় খুশি করতে চাই। তুমি তো আমাদের অফিসে জয়েন করতে পারো। না, আমি আমাদের ভার্সিটিতে জবের অ্যাপ্লাই করেছি, 3 দিন পর ইন্টারভিউ। ওটা আশা করি পেয়ে যাব। আমাকে আগে বলনি কেন? কত ঝামেলায় ছিলাম এই কয়দিন, বলার সুযোগও কোথায় ছিল। আজই একটু ফিরে আছি আমরা। তাও ঠিক, শুভ আর সিমির বিয়ের পরেই কিন্তু বলতে হবে। মায়েরা অভির দিকে তাকিয়ে বলে, ওকে এতদিন ওয়েট করছো, আর কয়েকটা দিন ওয়েট করতে পারবা না? অভি মায়েরাকে নিজের বুকে জড়িয়ে নিয়ে বলে, তোমার জন্য তো সারা জীবন আমি ওয়েট করতে পারবো। শুভ আর সিমি ঘুমিয়ে আছে, পুরো আনরোমান্টিক। সিমি তো জানে না ওর পাশে তিথি নেই। মায়েরা আর দিয়া এক রুমে ঘুমিয়েছে। হঠাৎ সিমি ওর কিনারে হাত দেয়, দিয়ে দেখে জায়গা খালি। সিমি চোখ কষলিয়ে উঠে বসে। এ কি তিথি কোথায়? ফোন ও রুমে রেখে গেছে। সিমি বিছানা থেকে নামে, রুম থেকে বের হয়। একটু সামনে এগোতেই কারোর সাথে ধাক্কা লাগে আর সিমি নিচে পড়ে যায়।
উম আম, শুভ সিমির মুখ চেপে ধরে এত রাতে চিৎকার করলে সবাই জেগে যাবে। সিমি শুভকে দেখে ইশারা দিয়ে বলে হাত সরানোর জন্য। শুভ হাত সরিয়ে দেয়। সিমি উঠে দাঁড়ায়। তুমি এত রাতে চোরের মতো হাইট প্লিসে কেন? কি? আমি চোর? তুই নিজে কি? তুইও তো চোরের মতোই হাঁটছিলিস। আমি তো আবিরকে খুঁজতে বেরিয়েছি। আমি আর আবির একই রুমে ছিলাম। হঠাৎ জেগে দেখি আবির আমার পাশে নেই। আমি তো তিথিকে খুঁজতে বের হয়েছি, এত রাতেও কোথায় গেল? আমি গিয়ে মায়েরা দিয়াকে জিজ্ঞাসা করে দেখি। সিমি দিয়ার রুমের দরজা হালকা করে ফাঁক করে দেখে দিয়া একা ঘুমিয়ে আছে। পাশে মায়েরা নেই। মায়েরা কোথায় গেল? মানে মায়েরা রুমে নেই? না। দাঁড়াও দেখি ঈশানের পাশে অভি আছে কিনা। শুভ ঈশানের রুম ফাঁক করে টেবিল ল্যাম্পের আলোয় দেখে ঈশানও একা ঘুমিয়ে আছে। আই আন্ডারস্ট। কি? অভি আর মায়া, আবির আর তিথি একসাথে আছে। তার মানে কি প্রেম করছে এত রাতে? জি ম্যাম। ধুর, এদের জন্য আমার এত ভালো ঘুমটা নষ্ট হলো। ওকে, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো, আমিও যাই। ওরা টাইম হলে চলে আসবে। সিমি চলে যেতে নিলেই শুভ সিমির হাত ধরে টেনে নিজের কাছে নিয়ে আসে। আরে কি করছো এটা? ওরা প্রেম করছে, রোম্যান্স করছে। আমরা কেন ঘুমাবো? এত সুন্দর সুইট জিএফ থাকতে আমি ঘুমাতে পারবো না। আমার ঘুম পাচ্ছে, ঘুমাবো। যেতে দিবে তো? তো কি করবে? রোম্যান্স। ইম্পসিবল। আমি পসিবল করব। শুভ সিমির কপালে আসা চুলগুলো কানের নিচে গুঁজে দেয়। সিমি চোখ বন্ধ করে নেয়। শুভ মুচকি এসে সিমির কপালে আলতো করে একটা চুমু দেয়। সকালে দীপ ঘুম থেকে উঠে থাকে অনু গুটিসুটি মেরে ওর বুকে মাথা রেখে শুয়ে আছে। দীপ আস্তে করে অনুর মাথা বালিশে রেখে বিছানা থেকে উঠে পড়ে। তারপর ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে এসে অনুর সাইডে বিছানায় বসে অনুর চুলগুলো ঠিক করে ওর কপালে একটা কিস করে নিচে নেমে যায়। নিচে গিয়ে দেখে দিয়া গালে হাত দিয়ে বসে আছে। এভাবে বসে আছিস কেন? বাকিরা কোথায়? কেউ এখনো ঘুম থেকে উঠেনি। কত ডাকলাম, কোনো সাড়া নেই। ও, তাহলে তুই এভাবে বসে আছিস কেন? একা ভালো লাগছে না। অনু কোথায়? এখনো ওঠেনি? সারা রাত ঘুমাতে দেসনি নাকি? এখনো উঠছে না কেন? ও যে দেরিতে ঘুম থেকে ওঠে জানিস না? নিজের ভাইকে এসব বলিস? ও বলা যায়। অভি নিচে নামতে নামতে বলে, কে নিয়ে কথা হচ্ছে? তোর বিয়ে নিয়ে। ওটা নিয়ে তোকে ভাবতে হবে না, তুই তোর বিয়ে নিয়ে ভাব। দীপের মা কিচেন থেকে এসে বলেন, এখনো সবাই ঘুম থেকে ওঠেনি, 9টা বেজে গেছে। সবাইকে ডেকে তোলো, ব্রেকফাস্ট কখন করবে? আমি ঈশান, আবির আর শুভকে ডেকে আনছি। আমি সিমি, মায়রা, তিথিকে ডেকে নিয়ে আসছি। ভাইয়া তুই অনুকে গিয়ে ডেকে তুল। ওকে। দীপ রুমে গিয়ে দেখে অনু বিছানায় নেই। একটু পর অনু ওয়াশরুম থেকে বের হয়। তুমি আমায় রেখে রুম থেকে বেরোলে কেন? তো কি হয়েছে? ঘুম থেকে উঠেই তোমার মুখ দেখতে চেয়েছিলাম। এই ব্যাপার, এখন মন ভরে খেয়ে নাও। এখন দেখি কি করব? ঘুম থেকে উঠে দেখতে চেয়েছিলাম। দেখি সরো। কেন? নিচে যাব, আন্টি একা আছেন না? ও যাও। অনু দীপকে ধাক্কা দিয়ে সরিয়ে চলে যায়। এই মেয়ে, আমাকে শুধু ধাক্কা দাও কেন? অনু নিজে গিয়ে সোজা কিচেনে চলে যায়। গিয়ে দেখে দীপের মা ব্রেকফাস্ট রেডি করেছেন। অনু গিয়ে পেছন থেকে দীপের মাকে জড়িয়ে ধরে বলল, সরি আন্টি, উঠতে লেট হয়ে গেল। দীপের মা রাগী লুকে অনুর দিকে তাকিয়ে বললেন, আন্টি। সরি সরি মা। গুড। আর তুই যে লেটে উঠিস এটা তো আমি জানি, তো সরি বলতে হবে না। তোর যখন ইচ্ছা উঠতে পারিস। আর এগুলো নিয়ে টেবিল সাজা। ওকে। অনু সব খাবার নিয়ে টেবিলে সাজালো। সাজানোর পর তাকিয়ে দেখলো সবাই একসাথে নিচে নামছেন। দীপের বাবাও সাথে আছেন। সবাই একসাথে ব্রেকফাস্ট করে নিল। তারপর দীপ, অভি, আবির আর শুভ একসাথে চলে গেল অফিসে। দীপের বাবাও চলে গেলেন। আর তিথি, মায়েরা, সিমি, অনু আর দিয়া ওরা অনেকক্ষণ আড্ডা দিয়ে দুপুরের দিকে তিথি, সিমি আর মায়েরা ওরা চলে গেল ওদের বাসায়। রাতে দীপ বাসায় ফিরতে দীপের মা বাবা দীপকে রুমে ডেকে পাঠান। দীপ আর ওর রুমে না গিয়ে ওর বাবার রুমেই গেল। বলো কি বলবে? আমি ভাবছিলাম একটা রিসেপশন পার্টির অর্গানাইজ করলে কেমন হয়। তোমাদের বিয়ের কথা তো কেউ জানে না। রিচুয়াল মতো তো কাল রিসেপশন। হুম। একদিনে কি সব অ্যারেঞ্জমেন্ট করতে পারবো? পারবো, এটা নিয়ে তোমায় চিন্তা করতে হবে না। ওকে, বাট আমার কাল অফিসে যেতে হবে। আমি একা সব পারবো নাকি?
ঈশান তো বাসায় থাকবে, ওকে নিয়ে করবে, বাট আমি পারবো না। ওকে, তুমি তোমার অফিসের সব এমপ্লয়ীদের বলে দিও, আর আমি আত্মীয়দের ফোন দিয়ে জানিয়ে দিচ্ছি। ওকে। দীপ ওর বাবার রুম থেকে বেরিয়ে নিজের রুমে গেল। গিয়ে দেখে অনু বিছানায় পায়ে হাত দিয়ে বসে আছে, আর শাড়ি অর্ধেক পড়েছে আর অর্ধেক ফ্লোরে। এটা কি? দীপের কথা শুনে অনু দীপের দিকে তাকালো, চোখ ছলছল করছে। দীপ গিয়ে অনুর পাশে বসলো। তুমি কাঁদছো কেন? কি হয়েছে? শাড়ি পরেছিলাম, হাঁটতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেছি, খুব ব্যথা পেয়েছি। তোমায় কে বলেছে শাড়ি পরার জন্য? আমি পা না না, লাগবে না। পা ধরতে পারো না, পাপ হবে আমার। শ্যাট আপ, হাত সরাও। বলছি না লাগবে না, তুমি গিয়ে ফ্রেশ হয়ে এসো। তুমি হাত সরাবে কিনা বলো। অনু দীপের রাগী লোক দেখে হাত সরিয়ে নিল, পা দীপের সামনে নিয়ে আসলো। গোড়ালির সাইড কালো হয়ে গেছে। দীপ ড্রয়ার থেকে মলম এনে লাগিয়ে দিল। এই শাড়ি চেঞ্জ করো আর ড্রেস পরো, আমি ফ্রেশ হয়ে আসছি। ওকে। আবার ভেঙ্কি কাটলে একটা থাপ্পড় দিব। সাথে সাথে অনু আবার মুখে হাত দিয়ে দেয়। সরি সরি, আর হবে না। দীপ মুচকি এসে ওয়াশরুমে চলে গেল। অনুও শাড়ি চেঞ্জ করে নিল। দীপ ফ্রেশ হয়ে এসে বিছানায় বসলো। কাল রিসেপশন। হবে। কেউ তো আমাদের বিয়ের ব্যাপারে জানে না, জানাতে হবে না? মা বাবাকে ফোন করে বলে দেই। দাও। অনু ওর মা বাবার সাথে কথা বলে দিয়ার রুমে যায়। গিয়ে দেখে দিয়া জানালার কাছে বসে আছে আর বাইরে তাকিয়ে আছে। এভাবে বসে আছিস কেন? তুই? মন খারাপ? আরে না, মন খারাপ হতে যাবে কেন? তাহলে এভাবে বসে আছিস কেন? এমনি। তোকে আমি চিনি, তো মিথ্যে বলিস না। এসব বাদ দে, ভাইয়া এসেছে। কাল রিসেপশনের পার্টি, সবাইকে ফোন দিয়ে জানিয়ে দে। আচ্ছা, মেসেজ করে দেব। চল নিচে। পরের দিন দিয়া অনুকে নিয়ে শপিং করতে বেরিয়েছে রাতে পড়ার জন্য, আর ফোন করে তিথি সিমি মায়েরাকেও জানিয়ে দিয়েছে আসার জন্য। শপিং মলে ঢুকেই দেখতে পেল প্রহর আর সিমি দাঁড়িয়ে আছে, আর ওদের সাথে আর একটা মেয়েও আছে। মেয়েটা আবার কে? বাহ, কি হেসে হেসে কথা বলছে দেখো, লুচু ছেলে। দিয়া আর অনু সিমি আর প্রহরের দিকে এগিয়ে গেল। তিথি আর মায়েরা কোথায়? আমি তো ভাইয়ের সাথে এসেছি, ওদের ফোন দিয়েছিলাম, বলেছে আসছে। উনি কে? তা জেনে তুমি কি করবে? ওনার নাম ইরা, ভাইয়ের সাথেই জব করে, ভার্সিটির নিউ টিচার। ভালো। কংগ্রাচুলেশন অনু, নতুন জীবনের জন্য। থ্যাঙ্কস স্যার। প্রহর, চলুন আমরা যাই। সীমি তো ওদের সাথেই এখন যাবে। চলো। কোথায় যাবেন? তা জেনে তুমি কি করবে? করব আপনার মাথা। অনু দিয়ার হাত ধরে টেনে এখান থেকে নিয়ে চলে যায়, আর একটু থাকলে ঝগড়া বাঁধিয়ে দিত। দিয়া একবার পেছনে ঘুরে প্রহর আর ইরাকে দেখে নেয়। প্রহর দিয়ার দিকে তাকিয়েছিল। ওকে, এভাবে কথা বললো কেন? ও এইভাবেই কথা বলে, চলো। শপিং মলে ঢুকে অনু দিয়াকে বলে, তোর প্রবলেমটা কি বলতো? ওনার সাথে ঝগড়া না করলে কি তোর দিন যায় না? ঠিক বলছিস। জেলাস? মানে? ভাইয়াকে ওই মেয়েটার সাথে দেখে তুই জেলাস ফিল করছিস? আমি তোর মুখ দেখেই বুঝছি। তোর মাথা ঠিক আছে? ওই তো তিথি আর মায়েরা এসে গেছে। হাই গাইস। এত লেট হলো কেন? গাড়ি পাচ্ছিলাম না। এখন জলদি কাপড় দেখ, বাসায় ফিরতে হবে। না, তোরা আমাদের সাথেই যাবি। ওই না, সন্ধ্যার আগে চলে যাব। ওকে। অনুর জন্য লেহেঙ্গা আর দিয়া তিথি সিমি মায়েরা ওরা নিজেদের জন্য ড্রেস কিনলো। অনু দীপের মা বাবা দীপ আর ঈশানের জন্য কাপড় কিনলো। তিথি আবিরের জন্য, মায়েরা অভির জন্য, আর সিমি শুভ আর প্রহরের জন্য শার্ট কিনলো। সব কিনে ওরা বাসায় চলে গেল। সন্ধ্যার আগেই তিথি সিমি মায়েরা চলে আসে ওদের বাসায়। মায়েরা অনুকে রেডি করাচ্ছে আর বাকিরা বসে বসে গল্প করেছে। কথা বলার মধ্যে দিয়া আর নদীকে ভিডিও কল দেয়। তুই কখন আসবি? মৃণাল আর আমি একসাথে টাইম মতো চলে আসব। কায়ার বাসে ও যাওয়ার জন্য বলেছে। তোকে কিন্তু এখানেই আসতে হবে। অবশ্যই আসব, কায়াকে একটু দেখে চলে আসব। জলদি আসবি। ওকে। অনু, তোকে তো দারুণ লাগছে। আজ দীপ তো তোকে দেখে সেন্স হারাবে। যা বলেছিস। আমাদের সুন্দর লাগছে না? এটা কখন বললাম? তোদেরও দারুণ লাগছে। আচ্ছা এখন রাখি ফোন, মৃণাল তাড়া দিচ্ছে। রেডি হয়ে নি, তোদের এখানে তো জলদি আসতে হবে। ওকে, বাই। রোদ ভাইয়া আমাকে যেতে বলেছিল ওদের বাসায়,
তোদের জন্য যেতে পাইনি, রাগ করবে, মা আর বাবা গেছে। রোদ তো আমায় অনেক ভয় পাইয়ে দিয়েছিল। এইভাবে কেউ রুম থেকে টেনে নিয়ে যায়? আমি তো ভাবছিলাম সত্যিই বিয়ে করে নেবে। এত ভয় পেয়েছিলি, সেন্স হারিয়ে ফেললি? তুই আমার জায়গায় থাকলে না বুঝতি। এদিকে দীপ ঈশানের রুমে রেডি হচ্ছে, আর ঈশান বসে বসে ফোনে গেম খেলছে। আবির, শিবুকে ফোন দিয়ে জিজ্ঞেস কর কখন আসবে। তুই বাচ্চাদের মতো গেম খেলছিস কেন? ওহো, ওরা এসে গেছে, নিচে আছে, কারোর সাথে হয়তো কথা বলছে। চলে আসবে এক্ষুনি উপরে। বাসায় গেস্ট আসা শুরু করে দিয়েছে, তুই গিয়ে দেখ। আমিও তাদের বাসার গেস্ট, আমাকে কাজ করতে বলছিস? লজ্জা করে না তোর? তুই এই বাড়ির ছেলে, চুপচাপ নিচে যা, আমি আসছি। আবির ভেতরে ঢুকতে ঢুকতে বলে, তুই এখনো রেডি হসনি? তোদের এত লেট হলো কেন আসতে? লেট হয়নি, ঠিক টাইমে এসেছি, নিচে ছিলাম। ঈশান, তুই এখানে বসে ফোন টিপছিস? নিচে গেস্টদের দেখার মানুষ নেই। তোরাই তো ছিলি। তবেও লাগবে, চল। প্রহর আসেনি এখানে? আঙ্কেল আন্টির সাথে আসবে। ওকে চল। নিচে গিয়ে সব গেস্টদের ওরা ওয়েলকাম করলো। কিছুক্ষণ পরেই অনুর মা বাবা চলে আসেন। দীপের বাবা গিয়ে অনুর বাবাকে জড়িয়ে ধরলেন। কেমন আছেন? মেয়ে চলে গেছে, কিভাবে ভালো থাকবো? একটাই তো মেয়ে আমাদের। অনু কোথায়? দিয়া, সিমি নিয়ে আসছে অনুকে। দীপ কোথায়? এই তো সামনে ঈশান। জি আঙ্কেল। দীপকে বলো আসতে। ওকে। ঈশান গিয়ে দীপকে ডেকে আনলো। দীপ এসে অনুর বাবাকে জড়িয়ে ধরলো। কেমন আছেন আঙ্কেল? আঙ্কেল কি বাবা বলো? আমি তোমার বাবার মতোই তো, আমার কোনো ছেলেও নেই। ওকে ড্যাড, ডাকবো। ওকে। অনুর সব দায়িত্ব এখন তোমার, ওকে তোমার হাতে তুলে দিয়েছি। কখনো কষ্ট দিও না আমার মেয়েকে, খুব ভালোবাসি ও তোমাকে। আমি জানি মম, আমিও ওকে খুব ভালোবাসি। কিছু প্রবলেমের জন্য ওকে কষ্ট দিতে হয়েছে, আর দেখবো না। সব বলেছে দিয়া আমাদের, প্রথমে তোমার উপর খুব রেগেছিলাম, সব জানার পর আর রেগে নেই। আমি তো ভাবতেও পারিনি নিহা এমন একটা কাজ করবে। অনুর মা উপরে তাকিয়ে দেখেন অনুকে নিয়ে ওরা আসছে। ওই তো অনু। সবাই অনুর মায়ের কথাই ওদিকে তাকালো। খুব মানিয়েছে লেহেঙ্গাটাই অনুকে। অনু ওর মা বাবাকে দেখে দৌড়িয়ে ওদের কাছে এসে ওর মাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। অনুর মাও কেঁদে দিলেন। আমাকে ভুলে গেলে? অনু ওর মাকে ছেড়ে ওর বাবাকে জড়িয়ে ধরে। মিস ইউ টু। কান্না বন্ধ করো, একটা আনন্দের অনুষ্ঠানে এভাবে কেউ কাঁদে? অনু, কান্না বন্ধ কর, কাজল লিফটে যাবে। অনু ওর চোখের জল মুছে নিল। অনুকে নিয়ে ওখানে বসাও। দিয়া অনুর আর দীপকে নিয়ে গিয়ে পাশাপাশি চেয়ারে বসালো। দীপ অনুর কানের কাছে মুখ নিয়ে বলে, উফ, তোমাকে যা হট লাগছে না, মনে আগুন জ্বালিয়ে দিলে। ছি, লুচু ছেলেদের মতো কথা বলছো কেন? রিয়েলি বলছি, আমার তো হিংসে হচ্ছে। দেখো কত মানুষ তোমার দিকে তাকিয়ে আছে। হয়েছে, এবার চুপ থাকো। কেন? ভাইয়া রুমে গিয়ে যত ইচ্ছা প্রেম করিস, এখন চুপ থাক, গেস্টরা আসবে বউ দেখতে। দীপ উঠে এখান থেকে আবির অভি ওদের কাছে চলে গেল। দীপের অবস্থা থেকে ওরা হাসছে। প্রহর আর ওর মা বাবা এসেছেন। দীপের বাবা ওনাদের বসালেন, উনিও বসলেন। প্রহর চলে গেল দীপদের কাছে। গেস্টরা এসে নতুন বউ দেখে যাচ্ছেন আর গিফট দিচ্ছেন। হঠাৎ করে তো দীপের বিয়েটা হয়ে গেল, সামনে প্রিয়া আর শুভরও বিয়ে। আমরা ভাবছিলাম দিয়া আর প্রহরের বিয়েটাও যদি একসাথে দেয়া যায়। প্রিয়া চলে গেলে বাড়িটা ফাঁকা হয়ে যাবে। কথাটা ভুল বলিসনি। আমার কোনো আপত্তি নেই। দীপ আর দিয়ার সাথে কথা বলে দেখো। সবকিছু ঠিক রাখলে ডেটটা ফিক্স করে দেওয়া যাবে। ওই তো শুভর বাবা মা চলে এসেছে। দীপের বাবা গিয়ে ওনাদের নিয়ে এনে বসালেন পাশে। কেমন আছিস? ভালো। তোদের নিয়ে কথা হচ্ছিল। কি? শুভ আর সিমির বিয়ের সাথে পোহরাত দিয়ার বিয়েটাও দিয়ে দিতে চাই। এটা তো খুব ভালো কথা। ভালো দেখে একটা বিয়ের ডেট ঠিক করুন। তা তো করবই। প্রহর ওনাদের কাছেই আসছিল, বাট ওনাদের কথা শুনে দাঁড়িয়ে যায়। প্রথমে শুনে খুব খুশি হয়েছিলেন, বাট দিয়ার কথা মনে হতেই মুখটা ফ্যাকাশ হয়ে যায়। প্রহর দিয়ার দিকে একবার তাকায় আর ভাবে, দিয়া মানবে তো এই বিয়ে? সত্যি কি ঈশানকে ভালোবাসে না আমাকে রাগানোর জন্য বলছে? কবে বুঝবে তুমি আমাকে খুব ভালোবাসি দিয়া? তোমাকে প্লিজ ফিরিয়ে দিও না। মৃণাল আর নদী এসেছে। মৃণাল দীপের কাছে গিয়ে পেছন থেকে দীপের পিঠে একটা থাপ্পড় দিল। এটা কি হলো? তোদের জন্য এত কষ্ট করলাম, একটা থ্যাঙ্কস দিলে না?
2 দিন ধরে অফিসে আসিস না কেন? অভিকে ফোন দিয়ে তো বলেছিলামই আসবো না। তোদের ফোন দেওয়ার টাইম পাইনি, একটু বিজি ছিলাম। সরি, ভুলে গেছিলাম। নদী কোথায়? ওদিকে গেছে। তা দীপ, কি করলি? কিসের কথা বলছিস? বাসর রাতের কথা। অনু তো ছোট বোন হয়। তো কি হয়েছে, তুই তো ফ্রেন্ড। নদী অনুদের কাছে গিয়ে সবাইকে জড়িয়ে ধরল। তারপর অনু চেয়ারের হ্যান্ডেলে বসে বলল, বাহ, কি খুশি লাগছে। তা এত খুশি হওয়ার কারণ কি? কি কি করেছিস? তুই জানিস না, তোকেও বলতে হবে। তোর জায়গায় ওরা বললেও ঠিক ছিল। তা ঠিক, আমাদের তো বিয়ে হয়নি তাই এত কিছু বুঝি না। ডোন্ট ওরি জানো, তোমার বিয়েও খুব জলদি হবে, তখন পৌঁছে নিও। তোদের একটা কথা জানানো হয়নি। কি? আমি আমাদের ভার্সিটিতে জবের অ্যাপ্লাই করেছি। পরশু ইন্টারভিউ। কি? আমাকে বললি না কেন? আমিও করতে চেয়েছিলাম। তুই জব করে কি করবি? বাসায় ভালো লাগে না। আমাকে বাসায় একা রেখে তোকে জব করাচ্ছি। জব পেলে ট্রিট দিবি। তুই দিয়েছিলি? খাওয়া দাওয়ার পর সব গেস্টরা চলে যান। অনুর বাবা মা ও দীপের হাতে অনুকে আবার তুলে দিয়ে চলে যান। এবারও খুব কান্নাকাটি করেছেন ওনারা। দিয়া অনুকে নিয়ে ওপরে চলে যায়। অনু কাঁদতে কাঁদতে হেঁচকে উঠে গেছে। সিমি মায়েরা ওদের ফ্যামিলির সাথে বাসায় চলে যায়। আবির তিথিকে রোদের বাসায় ড্রপ করে দিয়ে নিজের বাসায় চলে যায়। দীপ রুমে এসে তাকে অনু বালিশে মুখ গুজে কাঁদছে। কি হলো, কাঁদছো কেন? তোমার বাবা আমাকে কথা দিয়েছি তোমার চোখে জল আসতে দেব না। তুমি কি চাও সেটা ভেঙে যাক? দীপ গিয়ে অনুর পাশে বসলো আর অনুকে টান দিয়ে নিজের কাছে নিয়ে এসে জড়িয়ে ধরলো। মাথায় একটা কিস করলো। কান্না বন্ধ করো, যাও ফ্রেশ হয়ে এসো। মা বাবাকে ছেড়ে অনেকদিন থেকেছি, খুব কষ্টও হতো তখন। আজ একটু বেশিই হচ্ছে। তখন তো জানতে 2 দিন পর আবার তাদের কাছে থাকতে পারবে, বাট এখন তো জানো পারবে না, তাই কষ্ট হচ্ছে। আমি কথা দিচ্ছি প্রতিদিন তোমাকে তাদের কাছে নিয়ে যাব। বাসা তো দূর না যে যেতে পারবে না। এখন কান্না বন্ধ করো। হুম। দীপ অনুকে কোলে করে ওয়াশরুমে নিয়ে গেল। গিয়ে হাত মুখ নিজেই ধুয়ে দিল। তারপর আবার কোলে করে রুমে নিয়ে এলো, এনে বিছানায় শোয়ালো। পরের দিন দীপ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হচ্ছে, আর অনু বিছানায় বসে বসে নখ কামড়াচ্ছে আর দীপকে দেখছে। এভাবে তাকিয়ে কি দেখো? আমার বরকে। এভাবে দেখার কি আছে, কোনোদিন দেখো নাই? না, অফিসে মেয়ে স্টাফ আছে। আছে, থাকবে না কেন? বিয়েও মেয়ে। সবার বিয়ে তো মেয়েই থাকে। এই কারণে এত সুন্দর হয়ে সেজে অফিসে যাও, তাই না? এসব কি বলছো? ঠিকই বলেছি, কোনো পেতনিকে দেখাতে যাও নিশ্চয়ই। সব ওয়াইফদের এক প্রবলেম, তার হাজবেন্ডকে সন্দেহ করা। আমি তোমাকে সন্দেহ করি না। আমি জানি তুমি আমায় ছাড়া অন্য কারো দিকে তাকাবে না। তাহলে এসব বলার মানে কি? ইচ্ছে হলো। দীপ গিয়ে অনুর কপালে কিস করলো, তারপর বলল, সন্ধ্যায় রেডি থেকো, এক জায়গায় নিয়ে যাব। কোথায়? গেলেই দেখতে পারবে। এখন আসি, বাই। দীপ চলে গেল অফিসে। দীপ চলে যাওয়ার কিছুক্ষণ পর ঈশান রুমে ঢুকলো। হাই কিউটি, হোয়াটসঅ্যাপ? ভালো লাগছে না একা। আমারও, তাই তোমার কাছে এলাম। তোমার ডাইনি ননদ কোথায়? ও রুমে তো নেই। তাহলে হয়তো ও ছাদে গেছে। হতে পারে। অনু আর ঈশান আরো অনেক গল্প করলো। ঈশান ওর ফ্যামিলির ব্যাপারে কথা বলল। ইউএস থাকতে কি কি করেছে এগুলোও বলল। অনেকক্ষণ গল্প করার পর ঈশানের ফোনে একটা কল আসলো। বাইরে যেতে হবে, তাই ও চলে গেল। অনু গেল দিয়ার রুমে, গিয়ে দিয়ার সাথে অনেকক্ষণ গল্প করলো। সন্ধ্যায় দিয়া অনুর রুমে গিয়ে বলে, ভাইয়া ফোন দিয়েছিল, তুই এখনো রেডি হসনি? এখনই তো চলে আসবে। কি পরবো বুঝতে পারছি না। আমি মাকে ডেকে আনছি, শাড়ি পরবি, ভাইয়া খুশি হবে। ওকে। দিয়া ওর মাকে ডেকে আনলো। উনি অনুকে শাড়ি পরিয়ে দিলেন। অনু রেডি হওয়ার একটু পরেই দীপ বাসায় আসলো। দীপ রুমে ঢুকে হা হয়ে তাকিয়ে আছে। ওয়াও, আর কত পাগল করবে? যাও জলদি ফ্রেশ হয়ে নাও। দীপ আস্তে আস্তে অনুর দিকে এগিয়ে গেল, গিয়ে অনুর দুগালে হাত দিয়ে আলতো করে ওর কপালে একটা কিস করলো। তারপর চলে গেল ফ্রেশ হতে। দীপ ফ্রেশ হয়ে সে রেডি হয়ে নিল। চলো। কোথায় নিয়ে যাবে? সারপ্রাইজ। দীপ অনুর হাত ধরে নিচে নিয়ে আসলো। ওর মা আর দিয়াকে বলে চলে আসলো। দীপ ড্রাইভ করছে আর অনু বাইরে তাকিয়ে আছে। দীপ ওর এক হাত দিয়ে অনুর এক হাত ধরলো। অনু ঘুরে দীপের দিকে তাকালো। আর একটু, চলে এসেছি।
দীপ কিছুক্ষণ পর গাড়ি থামালো আর অনু চোখ বেঁধে দিল। এটা কি করছো? আমি যাব কি করে? আমি আছি না। দীপ অনুকে কোলে তুলে নেয়। কিছুক্ষণ হাঁটার পর দীপ অনুকে নিচে নামিয়ে দেয়। আস্তে করে চোখের পট্টি খোলে। অনু সামনে তাকাতেই অয়ন বলে জড়িয়ে ধরে। তুই কখন দেশে আসলি? আজই জিজুর সাথে কন্ট্যাক্ট করে আমাকে জানালিও না? তোকে সারপ্রাইজ দেবো বলে জানায়নি। মা বাবা জানে? না মামুনি, যেটুক কাউকে বলেনি। এখন তোদের নিয়েই বাসায় যাব আর ওদের সারপ্রাইজ দেবো। কেমন আছিস? কত শুকিয়ে গেছিস। তুই যত্ন করে আবার মোটা করে দিস। অবশ্যই। যা বাবা, ভাইকে পেয়ে আমায় ভুলে গেলে। অনু ঘুরে দীপের দিকে তাকিয়ে বলে, হু আর ইউ? এটা বলে অয়ন আর অনু দুজনেই একসাথে হেসে দেয়। এখন তো বলবেই কে আমি। দি ভাই, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। কি? অয়ন একটা বক্স বের করলো আর অনুর হাতে দিল। অনু বক্সটা খুলে দেখলো একটা চেন আর লকেট। লকেটটা খুললো। একদিকে অনুর পিক, অন্যদিকে দীপের খুব সুন্দর লকেটটা আর চেনটাও। কেমন লাগলো? দারুণ। এবার চলো যাই বাসায়। চলো। বাসায় তো বলে আসিনি আমার বাসায় যাব। মা দিয়া ওরা জানে আমি বলেছি, শুধু তোমাকে জানাতে বারণ করেছিলাম। তাহলে চলো। ওরা গিয়ে গাড়িতে বসলো। অয়ন অনুর ছোট কাকুর ছেলে। অয়নের মা বাবা অনেক আগে মারা গেছেন। ওর বাবা মারা যান গাড়ি ব্রেক ফেল করার ফলে। আর অয়নের মা ওর বাবার মৃত্যুটা মেনে নিতে পারেননি, তাই স্ট্রোক করে মারা যান। তারপর থেকেই অনুর বাবা মা অয়নকে নিজেদের ছেলের মতোই মানুষ করেন। অয়ন দেশের বাইরে থেকে পড়াশোনা করে। অনুর বিয়ের খবর শুনে আসতে চেয়েছিলেন, বাট কিছু প্রবলেমের জন্য আসতে পারেনি। 1 ঘন্টা পর ওরা অনুর বাসায় পৌঁছে যায়। অনুর মা বাবা কেউ জানেন না ওরা আজ আসবে। অনু গিয়ে কলিং বেল বাজায়। অনুর মা এসে দরজা খুলে দেন। অনুকে দেখে তিনি অনেক অবাক হন। তুই? কেন আসতে পারি না? এটা কখন বললাম? দীপ সামনে এসে বলে, আমিও এসেছি। জানালে না কেন? সারপ্রাইজ দেব বলে। তোমার জন্য আর একটা সারপ্রাইজ আছে। কি? অনু অয়নকে পেছন থেকে সামনে নিয়ে আসে। অয়নকে দেখে অনুর মা খুশিতে কেঁদে দেন আর জড়িয়ে ধরেন। কতদিন পর তোকে দেখলাম, কেমন আছিস? ভালো মামুনি, তুমি কেমন আছো? আর জেঠু? আমরা সবাই ভালো আছি, আয় ভেতরে। ওরা সবাই ভেতরে গেল। অনুর বাবা ড্রয়িং রুমে বসেছিলেন। অনুর বাবা অয়নকে দেখে তিনিও অবাক হয়ে গেলেন। অয়নকে অনুর বাবাকে জড়িয়ে ধরে বলল, কেমন আছে জেঠু? তুই কখন এলি? জানালি না কেন? আমি তো অরিনকে ফোন দিয়ে জিজ্ঞেস করেছিলাম তুই কবে আসবি। ও তো বললো এখন আসতে পারবি না। আমি পুবিকে বলতে বারণ করেছিলাম তোমাদের সারপ্রাইজ দেবো বলে। ভালো করেছিস এসে, কতদিন ধরে তোকে দেখিনি। এতটা জার্নি করে এলি, তুই গিয়ে ফ্রেশ হয়ে নে। তোর রুম যেমন রেখে গিয়েছিলি তেমনই আছে। বাহ, অয়নকে পেয়ে তো দেখছি সবাই আমাকে ভুলে গেলে। বাবা তুমিও? তুই এখন এই বাড়ির কেউ না, বিয়ে হওয়ার পর হয়ে গেছিস। আমি এই বাড়ির ছেলে, আমাকে তো সবাই বেশি আদর করবেই। ঝগড়া পরে করিস, প্রথম জামাই বাড়িতে এসেছে, কিছু স্পেশাল রান্না করতে হবে, সাথে ছেলেও আছে। তোমরা ফ্রেশ হয়ে এসো, আমি কিচেনে যাই। আমিও আসবো তোমার সাথে। তোকে আর আসতে হবে না, দীপকে নিয়ে তুই রুমে যা। ওকে। অয়ন ওর রুমে চলে গেল। অনু দীপকে নিয়ে ওর রুমে গেল আর অনুর মা রান্না করতে গেলেন। অনু অয়নের দেওয়া চেনটা বের করলো গলায় দেওয়ার জন্য। দীপ চেনটা নিজে নিয়ে পরিয়ে দিল আর অনুর গলায় একটা কিস করলো। আই লাভ ইউ দীপ। লাভ ইউ টু। আজ ফার্স্ট বললে। সবকিছু মুখে বলতে হয় না। আই নো, তাই তো আমি বুঝে নিয়েছিলাম। ইন্টেলিজেন্ট গার্ল। ইয়া। নিচে চলো। অনু দীপের হাত জড়িয়ে ধরে নিচে যায়। অয়ন আগেই নিচে চলে আসে। ওর বাবার সাথে গল্প করছে। আমাকে রেখে গল্প শুরু করে দিয়েছিস? তুই আর এসব শুনে কি করবি? অনুর মা কিচেন থেকে এসে বলেন, চলো খাবার রেডি। এত বেশি রান্না করতে পারি না, সকালে ভালো কিছু রান্না করে খাওয়াবো। মামুনি, তুমি যাই রান্না করো এটাই আমার কাছে অমৃত। বেশি আইটেমের প্রয়োজন নেই, অনেকদিন পর খাবো তোমার হাতে রান্না। চল। সবাই গিয়ে ডাইনিং টেবিলে বসলো। তারপর ডিনারটা করে নিল। ডিনার সেরে যে যার রুমে গিয়ে শুয়ে পড়ল। সকালে দীপ রেডি হচ্ছে অফিসে যাওয়ার জন্য আর অনু বিছানায় পা দুলিয়ে বসে বসে দেখছে। দীপ, হুম আজ না গেলে হয় না?
কেন? এমনি। যেতে হবে, কাজ আছে। আমি অয়নকে বলে যাচ্ছি, বিকালে ওকে নিয়ে তুমি বাসায় চলে যাবে। আচ্ছা। দীপ অনুর কপালে আলতো করে চুমু দিয়ে নিচে চলে যায়। দীপের পিছু পিছু অনুও আসে। দীপ নিচে নেমে ব্রেকফাস্ট করে অফিসে চলে যায়। অনু অয়নের সাথে গল্প দুষ্টুমি এসব করে বিকেল করে দেয়। বিকেলে অনু আর অয়ন চলে যায় বাসায়। বাসায় শুধু দিয়া আর দিয়ার মা। বাহ, নিজের বাসায় গিয়ে তো আমাদের ভুলেই গেলি, একটা ফোনও দিলি না। তুই দিয়েছিলি। আমি ভেবেছিলাম তুই দিবি। আমিও ভেবেছিলাম তুই দিবি। তোরা এখানে দাঁড়িয়ে কথা বলবি? ছেলেটা যে দাঁড়িয়ে আছে সেটা দেখছিস না? অয়ন বাবা, বসো, দাঁড়িয়ে আছো কেন? না আন্টি, ঠিক আছে। তুই ফ্রেশ হয়ে নে, তারপর গল্প করা যাবে। ঈশানের রুম দেখিয়ে দে। আয় আমার সাথে। অনু অয়নকে ঈশানের রুমে নিয়ে যায়। অয়ন ফ্রেশ হয়ে নেয়। সবাই একসাথে লাঞ্চ করে অনুর রুমে দিয়া, অনু আর অয়ন গল্প করে। দীপ 8টায় বাসায় ফেরে, সাথে ঈশানও। ড্রয়িং রুমে সবাই বসেছিল। তো ও অয়ন, রাইট? হুম। উনি? আমার বেস্ট ফ্রেন্ড আর ভাইও। বুঝেছি। আমি তোমাকে ভাইয়া বলেই ডাকবো, ওকে? ওকে। তোমরা গিয়ে ফ্রেশ হয়ে এসো। ঈশান আর দীপ চলে যায় উপরে ফ্রেশ হওয়ার জন্য। ফ্রেশ হয়ে ওরা নিচে আসে। তারপর সবাই মিলে আড্ডা জুড়ে দেয়। রাত 10টা 30-এ খাবার রেডি, খেতে এসো। আর দিয়া, তুই তোর বাবাকে ডেকে নিয়ে আয়। ওকে। দিয়া ওর বাবাকে নিয়ে আসে। সবাই একসাথে ডিনার করে নেয়। ডিনার সেরে ঈশান অয়নকে নিয়ে ওর রুমে চলে যায় আর গল্প করে ঘুমিয়ে পড়ে। অনু আর দীপ ওর রুমে চলে যায়। রুমে গিয়ে দীপ অনুকে বলে, ড্যাড, দিয়ার বিয়ে নিয়ে ভাবছেন? এখন? সিমি আর শুভর সাথে এই প্রহর আর দিয়ার বিয়েটা দিয়ে দিতে চান। দিয়া এসব জানে? না, তুমি কাল কথা বলো, আমি রাতে এসে ওর সাথে কথা বলবো। আচ্ছা। পরের দিন দীপ অফিসে চলে যাওয়ার পর অনু দিয়ার রুমে যায়। দিয়া ডায়েরিতে কিছু লিখছিল। অনুকে আসতে দেখে দিয়া ডায়েরি বন্ধ করে অনুর কাছে আসে। তুই? ভাইয়া চলে গেছে? তোকে একটা কথা বলার জন্য এসেছি। কি? মা বাবা তোর বিয়ের কথা ভাবছে। মানে? আরে শুভ আর সিমির সাথে প্রহর স্যার আর তোর বিয়ের কথাও ভাবছে। কি? ইম্পসিবল! এই বিয়ে আমি কিছুতেই করতে পারবো না। এটা কি বলছিস? অনেক আগে থেকেই তোদের বিয়ে ঠিক করা। আমাকে বলে তো এই বিয়ে ঠিক করেননি। বাট তুই তো ঠিকই জানতি। আর এই বিয়ে করতে প্রবলেমটা কোথায় তোর? ওনাকে শুধু আমি স্যারের নজরেই সব সময় দেখে এসেছি। ওনাকে হাজবেন্ড কখনোই মানতে পারবো না। স্যার তোকে অনেক ভালোবাসি দিয়া। বাট আমি বাসি না। সত্যি ভালোবাসিস না? আর একবার ভেবে দেখিস। এটা বলে অনু রুম থেকে চলে আসে। দিয়াকে ভাবার জন্য সময় দিল। দিয়া অনু যেতেই বিছানায় ধপ করে বসে পড়ে। কি করবে বুঝতে পারছে না। দিয়া প্রথম থেকে জানতো প্রহরের সাথে ওর বিয়ে ঠিক, বাট এসব নিয়ে কখনো ভাবেনি। ও প্রহরকে সবসময় স্যারের নজরে দেখেছে, মাঝে মাঝে দুষ্টুমিও করেছে। প্রহরের পেছনে লাগতে ওর খুব ভালো লাগতো, বাট কখনো ভালোবাসেনি ওকে। দিয়া চোখ বন্ধ করতে ঈশানের সেই ঘুমন্ত মুখটা ভেসে উঠল। সাথে সাথে আবার চোখ খুলে নিল। কি করব এখন আমি? ঈশান তো ভালোবাসে না আমায়, আর ভালোবাসলেও কখনো বলবে না। নিজের বেস্ট ফ্রেন্ডের জন্য স্যাক্রিফাইস করবে। আমাকে আর একবার ঈশানের সাথে কথা বলতেই হবে। আই নো স্যার, আপনি আমাকে অনেক ভালোবাসেন, বাট আমি কিভাবে আপনাকে অ্যাকসেপ্ট করব বুঝতেছি না। এই কিছুদিনে ঈশানকেই খুব ভালোবেসে ফেলেছি। আরো 8 দিন পর সিমি আর শুভর বিয়ে ঠিক করা হয়েছে। ওই দিনটা খুব ভালো বিয়ের জন্য, বাট প্রহর আর দিয়ার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্তে আসা হয়নি। দীপ দিয়ার সাথে কথা বলেছিল, কিন্তু দিয়া দীপকে কিছুই বলেনি। অনু বলেছে 2 দিন টাইম দিতে। দীপও রাজি হয়ে গেছে। একমাত্র আদরের বোন, জোর করে কোনো কিছু করাতে চায় না। কখনো এক ফোঁটাও কষ্ট পেতে দেয়নি, ফিউচারেও দিতে চায় না। পরের দিন দীপ অফিসে চলে যায়, বাট আজ ঈশান যায়নি দীপের সাথে। রুমে বসেই ফোনে গেমস খেলছিল। তখনই দিয়ার রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। ঈশান দিয়াকে দেখে চমকে ওঠে। তুমি দরজা বন্ধ করলে কেন? তোমার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে। তার জন্য দরজা কেন বন্ধ করলে? কেন? বাসায় আন্টি আছে, উনি কি ভাববেন? দরজা খোলো। মা নিজে রুমে, আর কেউ কিচ্ছুই ভাববে না। তোমার সাথে কথা বলা শেষ না হওয়া পর্যন্ত দরজা খুলবে না। ওকে, জলদি কথা শেষ করে বের হও।
দিয়া দৌড়ে গিয়ে ঈশানকে জড়িয়ে ধরে। হঠাৎ এমন করায় ঈশান কিছুই বুঝতে পারে না। ঈশান চোখ বন্ধ করে নেয় আর হাতের মুঠো শক্ত করে নিজেকে কন্ট্রোল করছে। এসব কি করছো দিয়া? ছাড়ো আমায়। আমি প্রহর স্যারকে বিয়ে করতে চাই না, তোমাকে বিয়ে করতে চাই। প্লিজ ফিরিয়ে দিও না আমায়। হোয়াট? এসব কি বলছো? তোমার মাথা ঠিক আছে? আমার মাথা ঠিক আছে, আর যা বলছি সব সত্যি। দিয়া ছাড়ো আমায়, আর এই রুম থেকে বের হও। প্রহর তোমাকে ভালোবাসে, আর তোমাদের বিয়ে আজ থেকে না, অনেক আগে থেকেই ঠিক। আমি জানি, বাট আমি কি করব? এই কিছুদিনেই তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। ও তাই? বাট আমাকে তো তুমি সহ্যই করতে পারতে না। ভালোবাসলে কবে? এইটা প্রথম ফিল করি তোমার ঘুমন্ত মায়াবী মুখটা দেখে। তোমার সেই ঘুমন্ত মুখটা আমার কাছে এত ভালো লেগেছিল, যতক্ষণ তোমার কাছে ছিলাম তোমার সেই ঘুমন্ত মুখের দিকেই তাকিয়েছিলাম। খুব ভালো লাগছিল। তারপর থেকেই তোমার প্রতি অন্যরকম অনুভূতির জন্ম নেয়। প্রথম যখন স্যারকে বলেছিলাম আমি তোমাকে ভালোবাসি, তখনও না বুঝেই বলে দিয়েছিলাম। বাসায় এসে আমি এটা নিজে ভাবি, অনেক ভাবি। চোখ বন্ধ করলেই তোমার ফেসটা ভেসে উঠতো, তখনই ফিল করতে পারি। ঈশান চোখ বন্ধ করে এতক্ষণ দিয়ার কথাগুলো শোনে। খুব কষ্ট হচ্ছে। যাকে 6 বছর আগে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছিল, আজ তাকে ফিরিয়ে দিতে হবে। কারণ প্রহর তো দিয়াকে এর আরো অনেক আগে থেকে ভালোবাসে। বেস্ট ফ্রেন্ডকে কিভাবে ধোকা দেবে? দিয়ার মুখ থেকে এসব শুনে খুশি হবার বদলে খুব কষ্ট হচ্ছে। কখনো এক্সপেক্ট করেনি দিয়া মুখ থেকে এসব বলবে। ঈশান অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করলো। তারপর নিজের থেকে দিয়াকে ছাড়িয়ে নিল। দরজা খুলে দিয়াকে বের করে দিয়ে আবার দরজা লাগিয়ে দিল। দিয়া কিছুক্ষণ দরজার দিকে তাকিয়ে রুমে চলে গেল। আর ঈশান 2 হাত দিয়ে মুখ চেপে বসে আছে। অনু দিয়ার রুমে এসে তাকে দিয়া উল্টো হয়ে শুয়ে আছে। অনু গিয়ে দিয়ার পাশে বসলো। কি হয়েছে তোর? দিয়া ওই অবস্থায় থেকেই বলল, কিছু হয়নি, মাথা ব্যথা করছে। আমাকে আগে বললি না কেন? ঠিক হয়ে ঘুমা, আমি মাথা টিপে দিচ্ছি। লাগবে না। তোকে যা বলছি তাই কর, এত কথা বলিস কেন? অনু দিয়াকে ঠিক করে শুয়ে দিল আর দিয়ার মাথা টিপে দিতে লাগলো। দিয়া চোখ বন্ধ করে ঈশান প্রহ দুজনের কথাই ভাবছে। আমার লাইফটাই কেন এরকম হলো? রাতে দীপ বাসায় ফিরে ফ্রেশ হয়ে দিয়ার রুমে যায়। গিয়ে দেখে দিয়া ঘুমিয়ে আছে। দীপ গিয়ে দিয়ার পাশে বসলো। এই টাইমে দিয়া কখনো ঘুমায় না। আজ কেন ঘুমিয়েছে দীপ বুঝতে পারছে না। দীপ দিয়ার মাথায় হাত বুলিয়ে দিল। দীপের চোখ গেল টেবিলের ওপর রাখা ডায়েরির দিকে। দীপ গিয়ে ডায়েরিটা হাতে নিল। ডায়েরির সব লেখা পড়ে দীপ অবাক হয়ে দিয়ার দিকে তাকালো। হোয়াট ইজ দিস? দিয়া ঈশানকে ভালোবাসে? দীপ ডায়েরিটা রেখে নিজের রুমে গেল। বসে বসে ভাবছে এটা কিভাবে পসিবল। অনু গিয়ে দীপের কোলে বসে পড়ল। কি ভাবছো? দিয়াকে নিয়ে ভাবছি। কি? ঈশান দিয়াকে ভালোবাসে, এটা তুমি জানতে? কি? তোমায় কে বললো? ওর ডায়েরিতে এটা লেখা ছিল। এইসবও আমাদের আগে বলিনি কেন? ঈশান দুপুরে এই বাসা থেকে বেরিয়ে চলে গেছে। এখানে থাকা আর ওর পক্ষে পসিবল না। শুভর সাথে কন্টাক্ট করে শুভর বাসায় চলে গেছে। কিছুদিন ওর বাসায়ই থাকবে আর শুভর বিয়ের পর ইউএস ব্যাক করবে। দীপ ঈশানের রুমে গিয়ে দেখে ও রুম নেই। ঈশানকে ফোন দিয়ে জানতে পারে ঈশান শুভর বাসায় চলে গেছে। আর কিছু বলার আগেই ঈশান ফোনও কেটে দেয়। দীপের খুব রাগ হয়। এইভাবে কেউ না বলে চলে যায়। ঈশানের সাথে অনেক কথা বলার ছিল। দীপ রুমে এসে বিছানায় বসে। কি হয়েছে? কিছু না, তুমি দিয়াকে ডেকে খাইয়ে দাও আর বলবে কোনো টেনশন না করতে। আমি থাকতে কোনো কষ্ট পেতে দেবো না। ওকে, আমি যাচ্ছি। অনু দিয়ার রুমে গিয়ে দেখে দিয়া বিছানায় বসে আছে মাথা নিচু করে। অনু গিয়ে দিয়ার পাশে বসে। দিয়া একবার মাথা তুলে তাকায়, তারপর আবার মাথা নিচু করে বলে, আমাদের আগে বলিসনি কেন তুই ঈশানকে ভালোবাসিস? অনুর কথা শুনে অবাক হয়ে দিয়া অনুর দিকে তাকায় আর ভাবে, ও জানলো কি করে? এটাই ভেবেছিস তো কিভাবে এসব জানলাম? দীপ তোর রুমে এসেছিল, তোর ডায়েরির সামনেই ছিল। ওটা পড়ে দীপ জানতে পারে আর আমাকে বলে। দিয়া আরো অনেক অবাক হয়। ভাইয়া এটা জানে? ভাবছে দিয়া। এটা আমাদের আগে বললেই পারতি, কেন লুকিয়ে রাখলি? কি বলতাম, ঈশান আমাকে কখনোই বিয়ে করবে না। তুই তো ওকে চিনিস না। এটা কি স্বাভাবিক না? প্রহর স্যার তো তোকে ভালোবাসে, আর উনি ঈশানের ফ্রেন্ড। নিজের ফ্রেন্ডের উর্বিকে বিয়ে করতে কিভাবে রাজি হবে?
তোর এগুলো আগেই বলা উচিত ছিল আর ভাবা উচিত ছিল, তাহলে বিষয়টা এতটা কমপ্লিকেটেড হতো না। হুম। এখন চল, খাবি? চল। দীপ ডিনার করে এসে ব্যালকনিতে চলে যায় আর ঈশানকে ফোন দিতে শুরু করে। 3বার কল দিয়েছে বাট ঈশান ফোন রিসিভ করছে না। 4বারের সময় শুভ ফোন রিসিভ করে। হ্যাঁ দীপ বল। ঈশান কোথায়? ফোন ধরছিল না কেন? ও তো শান্তর রুমে, ফোন আমার রুমেই রেখে গেছে, আর আমি ওয়াশরুমে ছিলাম। ও তুই তো ফোনটা নিয়ে ঈশানকে দে। ওয়েট, দিচ্ছি। এখনই মায়রার ফোনে একটা মেসেজ আসে, ওর জব কনফার্ম হয়ে গেছে। মেসেজটা দেখে মায়রা অনেক খুশি হয়, তাড়াতাড়ি ওর ভাইয়ের কাছে যায়। কি হয়েছে, এত খুশি লাগছে কেন তোকে? ভাইয়া, একটা গুড নিউজ আছে। কি? আমি আমাদের ভার্সিটিতে জব পেয়ে গেছি। 2 দিন আগে ইন্টারভিউ দিয়ে এসেছিলাম। কি তুই জব করবি? ভাইয়া। আমাদের কি কোনো কিছুর অভাব আছে যে তুই জব করবি? মায়রা ওর ভাবির দিকে তাকায়। মায়রার ভাবি মায়রাকে একটা ভেঙচি কাটে। মায়রা ওর ভাইয়ের হাত ধরে বলে, আমার খুব ইচ্ছে জবটা করার, প্লিজ তুমি না করো না। আচ্ছা, তোর যখন ইচ্ছে তাহলে কর। আমি তোর সব ইচ্ছে পূরণ করার চেষ্টা করছি, কোনো কিছুতে বাধা দেয়নি, এটাও তো দেব না। মাহি রুমে চলে যায়। মায়রা রুমে যাবে তখনই ওর ভাবির কথা শুনে আবার দাঁড়িয়ে যায়। ছোট একটা জবই তো পেয়েছো, এতে এত বাড়ি মাথায় নেওয়ার কি ছিল সেটাই বুঝি না। মায়রা পেছনে ফিরে একবার ওর ভাবিকে দেখলো, তারপর আবার রুমে গিয়ে বিছানায় বসলো আর অভিকে ফোন দিল। ওর ভাবি মায়রাকে সবসময় এমন খুঁচিয়ে খুঁচিয়ে কথা বলে। মায়রা জব করার ডিসিশন ওর ভাবির জন্যই নেয়। ঈশান দীপের সাথে কথা বলে টেনশনে পড়ে যায়। হঠাৎ ঈশানের সাথে দীপের কি এমন জরুরি কথা ঈশানের বুঝতে পারছে না। কিছু বলার থাকলে ফোনেই বলতে পারত, এইভাবে অফিসে কল করে আসতে বললো কেন? এসবই ভাবছিল ঈশান। শুভ ধাক্কায় শুভর দিকে তাকায়। কি বললো দীপ? কাল অফিস যেতে বলেছে। ও, তাহলে আমার সাথে চলে যাবি? ওকে। চল, ডিনার করব। হুম। সত্যি? হুম। এবার আর এসব শুনতে হবে না, আমি বসে বসে খাই। মায়রা প্লিজ, এইসব বাজে কথা বলেছি না, তোমাকে আর বলবে না। তোমাকে বিয়ে করার পর প্রয়োজন হলে সব টাকা আমি ওনাকে দিয়ে দেব। এই জন্য বলছি, তুমি তোমার ভাইয়াকে আমাদের কথা বলে দাও। আর তোমাকে ওই বাড়িতে রাখতে চাই না। বাট ভাইয়া আমাকে সত্যিই খুব ভালোবাসে। আই নো, আমি তো তোমার ভাইয়াকে কিছু বলছি না। ভাইয়া আমার ভালোবাসা কম পড়তে পারে, এর জন্য এখনো কোনো বেবির প্ল্যানিং করেনি। এর জন্যই ভাবি আমার ওপর এত রেগে আছে। এতে তোমার দোষটা কোথায় সেটাই বুঝতে পারছি না। কেন তোমাকে দায়ী করেন উনি? তুমি তো আর বলনি এসব করতে, তাহলে কেন উনি তোমাকে অযথা এইভাবে দোষারোপ করবেন? বাদ দাও এসব, আর কিছুদিন পরেই বলে দেব সব ভাইয়াকে। আমাদের বিয়ের পর সব ঠিক হয়ে যাবে, ভাইয়াও নিজের সংসার আগাতে পারবে। হুম। আর মা তোমার সাথে দেখা করতে চেয়েছে। আমি দেশে আসার পর ফার্স্টে একদিন গিয়েছিলে, আর যাওনি। কাল যাব। আর তুমি এখানে যখন ছিলে না, তখন তো প্রতিদিনই যেতাম। এজন্যই মা খুব রেগে আছে। আমি আসতেই মাকে পর করে দিয়েছ। আমি সত্যি খুব লাকি, সেই 5 বছর ধরে তোমার মা আমাদের রিলেশনকে সাপোর্ট করছে। অন্য কেউ হলে কখনো করতো না। আমার মা তো তাই। আমার জন্য এমন একটা মা পেয়েছ, আমাকে একটা থ্যাঙ্কসও দিলে না। কচু দেব, মায়ের জন্য তোমাকে পেয়েছি, ওনাকে থ্যাঙ্কস দেব। আমার সাথে রিলেশনে না গেলে তো আর আমার মাকে পেতে না। মা তোমাকে জন্ম না দিলে তো তোমাকে পেতাম না। আমি তোমাকে ভালো না বাসলে তো আমার মায়ের সাথে দেখা করতে পারতে না। মা তোমাকে এত ভালোবাসা দিয়ে বড় না করলে তো আমি তোমাকে পেতাম না। এভাবে সারা রাত ওরা তর্ক করে গেছে, ওরা দুজন। ঈশান দীপের সামনে বসে আছে আর দীপ ঈশানকে দেখছে, বুঝতে চাইছে ঈশানের মনে কি আছে। এভাবে তাকিয়ে আছিস কেন? কি বলতে চাস বল। দিয়া প্রহরকে বিয়ে করতে চায় না, তুই জানিস? হুম। কেন করতে চায় না সেটা জানিস? ঈশান স্বাভাবিকভাবে বলল। হুম। ঈশান বুঝতে পেরেছে দীপ সব জেনে গেছে। এখন কি করব? বুঝা ওকে, এগুলো সম্ভব না। আমি জানি ঈশান সম্ভব না। এদিকে ফ্রেন্ড, অন্যদিকে বোন, যে আমার হার্ট কলিজার সব, ওকে যে কষ্ট দিতে পারবো না। এত বছরের ভালোবাসার কাছে 2 দিনের ভালোবাসা কিছুই না। দিয়াকে এসব আমার পক্ষে বলা সম্ভব না। প্রহরকে বলতে পারবি? ও
ও কতটা কষ্ট পাবে এসব জানলে, বুঝতে পারছিস? আই নো, তাই তো এখনো কোনো ডিসিশনে যেতে পারছি না। এর মধ্যে অভি আর মৃণাল দরজা ঠেলে ভেতরে ঢোকে। তোদের তো চিন্তিত দেখাচ্ছে কেন? দীপ সব বলল ওদের। এবার ওরাও চিন্তায় পড়ে গেল। কি প্রবলেমটাই না পড়লো ওরা। আই থিংক তোদের প্রহরের সাথে কথা বলা উচিত। তার আগে ঈশান তুই বল, তুই দিয়াকে তোর লাইফে অ্যাকসেপ্ট করবি তো? সরি, পারবো না। প্রহরকে কষ্ট বা ধোকা দেওয়া আমার পক্ষে সম্ভব না। দীপ ভালো করে ঈশানের দিকে তাকালো। দীপ এবার ঈশানের ভেতরে কি চলছে তা কিছুটা হলেও বুঝতে পারছে। শুধু কি এইটাই একমাত্র কারণ, না অন্য কোনো কারণ আছে? আছে। তোরা তো জানিস জেসি আমাকে কত ভালোবাসে। ইউএস ব্যাক করে ওকে আমি বিয়ে করব। এতদিন ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করিনি, এবার ভাবছি করে ফেলবো। দীপ কিছু বলল না, চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। সবাইকে উদ্দেশ্য করে বলল, আমি একটু আসছি। কোথায় যাবি? এসে বলছি। আর কাউকে কিছু বলতে না দিয়ে দীপ চলে গেল। ঈশানও উঠে দাঁড়ালো। আমি শুভ আর প্রহরের বিয়ের পর এখান থেকে চলে যাব। মানে? আমি তো কোনো কমপ্লিকেটেড কথা বলিনি যে মানেটা বলতে হবে। বাই এনি চান্স তুই কি আমাদের থেকে কিছু লুকাচ্ছিস? আমি কি কখনো তোদের থেকে কিছু লুকিয়েছি? এখন আমার মনে হচ্ছে লুকিয়েছিস। ভুল মনে হচ্ছে। আমি আসি। ঈশান আর কোনো কথা না শুনে চলে গেল। অভি আর মৃণাল একে অপরের দিকে তাকালো। অনু চুপচাপ দিয়ার থেকে একটু দূরে বসে দিয়ার দিকে তাকিয়ে আছে। আর দিয়া মাথায় হাত দিয়ে বসে আছে। কিছুক্ষণ আগে ওর মা রুমে এসেছিল ওর আর প্রহরের বিয়ের বিষয়ে কথা বলতে। আরও কিছুক্ষণ দিন টাইম আছে, এর মধ্যে সব কেনাকাটা সেরে ফেলে নিতে হবে। এখন শুধু দিয়ার হ্যাঁ বলার অপেক্ষা। আজ রাত পর্যন্ত সময় দিয়েছেন। দিয়া কি করবে বুঝতে পারছে না। বিয়েতে কি রাজি হয়ে যাবে, না বলে দেবে ও ঈশানকে বিয়ে করতে চায়। মাথাটা খুব ব্যথা করছে দিয়ার, আর কিছু ভাবতে পারছে না। খুব কষ্ট হচ্ছে আমার। কার জন্য? তোর আর প্রহর স্যারের জন্য। আমি জানি রে ভালোবাসা না পাওয়ার যন্ত্রণাটা। একদিন হলেও আমি সেটা ফিল করেছি। কেন বলতো? আমার মনে সেই ভালোবাসাটা প্রহরের জন্য আসলো না, যা ঈশানের জন্য এসেছে। মনের উপর কারো কন্ট্রোল থাকে না। মা বাবা আঙ্কেল আন্টি উনাদের কিভাবে আমি কষ্ট দেব? আঙ্কেল আন্টি ওরা তো প্রথম থেকেই আমাকে ওদের বাড়ির বউ মনে করে এসেছেন। না ভুল বললাম মেয়ে? আমি আর পারছি না কিছু ভাবতে। নিজের খুশির জন্য উনাদের কষ্ট দিতে চাই না। আরে অনেক ভেবেছি এই বিয়েটা হলে শুধু আমি কষ্ট পাবো, আর না হলে পুরো দুটি ফ্যামিলি। অনু দিয়ার ওই কথাগুলো সহ্য করতে পারছে না। অনু খুব ভালো করেই বুঝতে পারছে দিয়া কতটা কষ্টে এই কথাগুলো বলছে। বাট অনু দিয়াকে সান্ত্বনাও দিতে পারছে না। কি বলে দেবে? দিয়া তো ঠিকই বলেছে। সবাই এই বিয়ে নিয়ে কত আশা করে আছে, কত খুশি সবাই। অনু কিছু না বলে নিজের রুমে চলে গেল। সিমি প্রহরের রুম দিয়ে যাচ্ছিল। আয়নায় প্রহরের প্রতিচ্ছবি দেখতে পায়, চোখে জল। সিমি তাড়াতাড়ি প্রহরের রুমে ঢুকে পেছন থেকে প্রহরকে জড়িয়ে ধরে বলে, ভাইয়া কি হয়েছে তোর? কাঁদছিস কেন? পাগল নাকি? কাঁদবো কেন? চোখে কি একটা পড়েছে, দেখো তো। আমাকে ভুল বোঝাচ্ছিস। ভুলে যাস না আমি তোর বোন, অন্য কোনো মেয়ে না যে তোকে বুঝতে ভুল করব। বল না কেন কাঁদছিলি? আমি তোকে এভাবে কখনো দেখিনি। আমারও খুব কষ্ট হচ্ছে। কিছু হয়নি তো, মাথা ব্যথা করছে তাই। সিমি তাকিয়ে দেখে প্রহরের ফোনে দিয়ার ছবি। তার মানে দিয়ার ছবির সামনেই কাঁদছিলি? ভাবছে সিমি। দিয়া কি এই বিয়েতে রাজি না ভাইয়া? প্রহর অবাক হয়ে সিমির দিকে তাকায়। এত অবাক হওয়ার কিছু নেই। তোর ফোনের সামনেই দিয়ার ছবি, চোখে জল, সবকিছু এদিকেই ইন্ডিকেট করছে। আর তুই বড় কোনো বিষয় ছাড়া কাঁদিস না, সেটাও আমি জানি। হুম, দেয়া এই বিয়ে করতে চায় না। আজ দীপ দেখা করতে এসেছিল আমার সাথে ভার্সিটিতে। কি বলেছে? বলেছে দেয়া এই বিয়েটা করতে চায় না, এবার কি করবে সেটা জানতে এসেছিল। তুই কি বলেছিস? বিয়ে ক্যান্সেল করে দিব। কি? আমি চাই না ওকে আমি জোর করে বিয়ে করতে। জোর করে বিয়ে তো করে নেব, ভালোবাসা কখনো পাবো না। এটা ঈশানের জন্য হয়ে যাবে। মানে? ও ঈশানকে ভালোবাসে। সিমির এখন দিয়ার উপর খুব রাগ উঠেছে। এভাবে ওর ভাইকে কষ্ট না দিলেও পারত। প্রথম থেকে তো জানতো পাগলের মতো ভালোবাসে ওকে, তাহলে কেন এখন এসব করলো? সিমি নিজের রুমে চলে গেল। ওরও খুব কান্না পাচ্ছে। প্রহরের কষ্ট ওর সহ্য হচ্ছে না। শুভ ফোন দিচ্ছে। সিমি ফোন রিসিভ করলো, কিন্তু কিছু বলল না। হ্যালো,
কথা বলছো না কেন? তুমি বলো। তুমি কাঁদছো? আচ্ছা, একটা সত্যি কথা বলবে? কি? যদি আজ জানতে পারো আমি অন্য একটা ছেলেকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে পারবো না, তখন তোমার কেমন লাগবে? এসব কি বলছো শিমু? পাগল হয়ে গেছো তুমি? প্লিজ বলো না। এটা ঠিক আমাদের রিলেশনটা বেশি দিনের নয়, বাট ওই কিছুদিনের তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। তোমাকে হারানোর কথা ভাবতেও পারি না। এবার তুমি বলো, এই কথা কেন বললে? ভাইয়া খুব কষ্টে আছে। শুভ, খুব। মানে কি হয়েছে প্রহরের? দিয়া ভাইয়াকে বিয়ে করতে মানা করে দিয়েছে। ভাইয়া দিয়াকে নিজের থেকেও বেশি ভালোবাসে। আজ থেকে না, সেই ছোটবেলা থেকে আমি দেখেছি ভাইয়াকে। শুভ কিছু বলছে না, চুপ করে আছে। সিমি আবার বলল, তুমি 2 দিনের ভালোবাসা হারানোর কষ্ট সহ্য করতে পারবে না। ভাইয়া এতগুলো বছর ধরে ভালোবেসে এসেছে, সেগুলো হারিয়ে যাচ্ছে, তা কিভাবে সহ্য করবে? ভাইয়াকে কখনো কাঁদতে দেখিনি জানো, আজ প্রথম দেখেছি। এসব বলছে আর সিমি কাঁদছে। শুভ কি বলবে বুঝতেছে না। সিমির কষ্ট পাওয়াটা স্বাভাবিক। নিজের ভাইকে এভাবে দেখে যে কোনো বোন কষ্ট পাবে। আর প্রহর রিজন কি? ঈশান। মানে? মানে বুঝতে পারছো না? ভালোবাসে ও ঈশানকে। চিৎকার করে বলে আবার কান্না করে দেয়। সিমু প্লিজ শান্ত হও, দেখো সব ঠিক হয়ে যাবে। যা হয় ভালোর জন্যই হয়। কি ভালোর জন্য হয়েছে এসব? বিয়ে না হলে সবার ভালো হবে, শুধু আমার ভাইটার কষ্ট হবে। রাতে দীপ বাসায় এসে রুমে যায়। ফ্রেশ হয়ে সে সোফায় বসলো ল্যাপটপ নিয়ে। তখনই রুমে দিয়ার পিছু পিছু অনু আসে। তুই? ভাইয়া, আমি এই বিয়েতে রাজি। মানে? মানে তো ক্লিয়ারই। তুমি কথা বলেছিলে ঈশান আর স্যারের সাথে? হুম, প্রহর না করে দিয়েছে। বাট আমি হ্যাঁ করছি, বলে দিস উনাকে। এটা বলে দিয়া চলে যায়। অনু দিয়ার যাওয়ার দিকেই তাকিয়ে থাকে। ও ফ্যামিলির কথা ভেবে রাজি হয়েছে, তুমি ওসব নিয়ে ভেবো না। হুম। দীপ গেল ওর বাবার রুমে। উনি ল্যাপটপে কি যেন একটা করছিলেন। দীপকে আসতে দেখে ল্যাপটপ রেখে দেন। দীপ ওনার পাশে গিয়ে বসে। কিছু বলবে? দিয়া এই বিয়েটা করতে চায় না। কি? এই বিয়েটা ক্যান্সেল করে ঈশানের সাথে। হোয়াট? দিয়ে এটা বলেছে? না, দিয়া তো এই বিয়েতে রাজি, বাট সবার সুখের জন্য। ও তো ঈশানকে ভালোবাসে। মানে কি এসবের? দিয়া জানতো না প্রহরের সাথে ওর বিয়ে ঠিক, তারপরও কিভাবে? মনের উপর কারো হাত থাকে না ড্যাড, প্লিজ তুমি কিছু আর বলো না। আই নো প্রহর খুব কষ্ট পাবে, বাট বিয়েটা হলে হয়তো আরো বেশি কষ্ট পাবে। কজ দিয়া মন থেকে প্রহরকে মেনে নিতে পারবে না। দিয়ার ইগনোর প্রহরকে আরো বেশি কষ্ট দেবে। দীপের বাবা কিছু বলছে না, গম্ভীর হয়ে বসে আছে। দীপ ওর বাবার দিকে তাকিয়ে আছে উত্তরের আশায়। কিছুক্ষণ পর উনি বললেন, ওকে, আমি দেখছি। দীপ চলে আসলো ওর বাবার রুম থেকে। প্রহরের জন্য খুব খারাপ লাগছে ওর। কি বললেন স্যার? দেখবেন। ওকে, আমি তোমার আর দিয়ার জন্য খাবার রুমে নিয়ে আসছি। ওরও চলে গেল খাবার আনতে। ঈশান তুই প্লিজ আমার কথা ভাবিস না, আমি ঠিক আছি, বিয়েটা করে নে প্লিজ, অন্তত আমার জন্য। ঈশানের হাত ধরে প্রহর কথাটি বলল। তোর মাথা ঠিক আছে? কি সব বলছিস? দিয়ার না হয় মাথা গেছে, তোরও কি গেছে? যা বলছি ঠিক বলছি, রাজি হয়ে যা এই বিয়েতে। ইম্পসিবল, কোনোভাবেই না। আমি পারবো না এটা করতে। পড়তে হবে তোকে। লুক অ্যাট মি, আমার জন্য রাজি হচ্ছিস না তো? আমি কষ্ট পাবো বলে? পাবো না, বিলিভ মি। দিয়া যদি বলতো ও অন্য কাউকে ভালোবাসে তাহলে হয়তো কষ্ট হতো, খুব কষ্ট পেতাম। বাট ও তোকে ভালোবাসে, তুইও তো আমার বেস্ট ফ্রেন্ড, কীভাবে কষ্ট পাবো? আমি জানি তুই আমার দিয়াকে খুব ভালো রাখবি, খুব। তুই কি করবি দিয়ার বিয়ে হয়ে গেলে? আমি কি দেখতে পাচ্ছি? তুই জানিস না আমার জন্য কত মেয়ে পাগল? এর মধ্যে একটা মেয়েকে না হয় বিয়ে করে নেব, চিন্তা করিস না তুই। আই অ্যাম ফাইন। একটুকু হেসে বলছে প্রহর। বাট ঈশান বুঝতে পারছে মনে মনে খুব কষ্ট হচ্ছে। ঈশান প্রহরকে খুব শক্ত করে জড়িয়ে ধরল। প্রহরের চোখ দিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল, আবার মুছে নিল। ঈশানকে দেখাতে চায় না। দিয়া যখন থেকে শুনেছে ঈশানের সাথে বিয়েতে সবাই রাজি, তখন থেকে বালিশে মুখ গুজে কাঁদছে। কিছুক্ষণ আগে প্রহর ফোন করে বলল এটা দিয়াকে। দিয়া স্পষ্ট বুঝতে পেরেছে প্রহর খুব কষ্ট পাচ্ছে। দিয়ার খুব খারাপ লাগছে। এইভাবে একটা মানুষকে কষ্ট দিয়ে কি নিজে সুখী হতে পারবে? কিন্তু সবাইকে তো প্রহর নিজেই রাজি করিয়েছে, ও কি করবে? দিয়ে আর কিছু ভাবলো না। প্রহরের সাথে দেখা করতে ওর খুব ইচ্ছা করছে। হঠাৎ ওর ফোনে টং করে একটা মেসেজ আসলো। প্রহরই পাঠিয়েছে বিয়ের শপিং করতে।
বেরিয়েছে ওরা। দিয়া আর অনুকে আসতে বলেছে। কিছুক্ষণ পর দিয়া অনুকে নিয়ে শপিং মলে যায়। প্রহর, সিমি, শুভ, তিথি, মায়রা আর ঈশান রয়েছে। দিয়াকে আসতে থেকে ঈশান একবার দিয়ার দিকে তাকায়। প্রহর তাকায়নি। দিয়া গিয়ে প্রহরের পাশে দাঁড়ালো। সরি। কেন? কেন? খুব ভালো করে বুঝতে পারছেন, তারপরেও কেন প্রশ্ন করছেন? তুমি এইসব নিয়ে এখনো কেন ভাবছো বলো তো? যা হওয়ার তাই হবে। জানো, আমি কখনো ভাগ্য বিশ্বাস করতাম না, কারণ আমি জানতাম আমি তোমাকে পাবো। বাট এখন ভাগ্য বিশ্বাস করি। দিয়া অবাক হয়ে প্রহরের দিকে তাকালো। চোখ দুটি লাল হয়ে গেছে। সিমি একবারও দিয়ার সাথে কথা বলছে না। দিয়া কথা বলতে গেলেও সিমি সরে যাচ্ছে। দিয়া বুঝতে পারছে কেন সিমি এমন করছে। খুব কষ্ট হচ্ছে ওর। ভালোবাসাটা আসলেই খুব কষ্টের। আমি তো এই বিয়েতে রাজি, তারপরও আপনি এসব কেন করলেন? মন থেকে রাজিও হওনি, ভালোবেসে বিয়ে করতে চাওনি, তাই তোমার এতটুকু ভালোবাসা চেয়েছি। তোমার শরীর নাই, তাই এই বিয়েটা করে কোনো লাভ হতো না। আজ না হয় কাল হয়তো ভালোবাসতে পারতাম। হয়তো। না মানে? আর কিছু বলতে হবে না। আজ ঈশান, দিয়া, শুভ ও সিমির বিয়ে। খুব ধুমধামভাবে বিয়ে হচ্ছে। বাইরে থেকে সবাই খুশি, কিন্তু ভেতরে সবাই প্রহরের জন্য কষ্ট পাচ্ছে। প্রহর বিয়ের 2 দিন আগেই চলে গেছে এখান থেকে সিলেট, কাজের কথা বলে। সবাই বুঝতে পেরেছে প্রহর এই বিয়েটা দেখতে পারবে না, তাই চলে গেছে। অনু, তিথি দিয়াকে সাজাচ্ছে। মায়েরা, নদী সিমিকে। ঈশান চুপচাপ বসে আছে। ওর এই বিয়েটা করতে একদম ইচ্ছে করছে না। প্রহরের কথা বারবার মনে হচ্ছে। দীপ ঈশানের পাশে বসলো। এত টেনশন করছিস কেন? নে, আন্টি ফোন দিয়েছে। মম। হুম। ঈশান ফোন নিয়ে ছাদে চলে গেল। ওর মায়ের সাথে সব কথা শেয়ার করলো। কাঁদলো। ওর মা অনেক বোঝালেন। অনেকক্ষণ কথা বলে ঈশান নিচে যায়। শুভ, সিমি, দিয়া সবাই রেডি, শুধু ঈশান রেডি হয়নি এখনো। অভি, আবির জলদি ঈশানকে রেডি করিয়ে নিয়ে আসে। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করেন। বিয়ের পর দিয়া আর ঈশানকে দিয়ার বাসায় নিয়ে আসা হয়। ঈশান বাসায় এসে ছাদে চলে যায়। গিয়ে প্রহরকে ফোন দেয়। 3-4 বার দেওয়ার পর প্রহর ফোন রিসিভ করে। কি ব্যাপার, এখন ফোন দিয়েছিস কেন? তুই কি করছিস? আমি ডিনার করে এলাম, ঘুমাবো। আমি জানি তুই ঘুমাতে পারবি না। আরে না, সিরিয়াসলি ঘুমাবো। মৃণাল কোথায়? ও আশেপাশে কাজ করতেছে। সত্যি তো ও তোর পাশে? হুম। তুই যা দিয়ার কাছে, ও রুমে একা আছে না। তুই ওকে নিয়ে ভাবিস না। হুম, ঠিক বলেছিস। এখন থেকে তো তুই ভাববি আমার কাজ শেষ। এতদিন ওকে সেভ আমি করে এসেছি, এবার তুই করবি। রাখি ভাই, গুড নাইট। প্রহর, আমার কথাটা শোন। হ্যালো। ফোন কেটে দিল। ঈশান রুমে যায়। দিয়া ফ্রেশ হয়ে বসে আছে। ঈশান গিয়ে বলল, উনি কি বললেন? কি আর বলবে, কিছু বলার আছে ওর? ঘুমিয়ে পড়ো। আমার একটু টাইম লাগবে দিয়া। আমি জানি, এসব আর বলতে হবে না। আসলে লাইফের মোড় কখন কোন দিকে ঘুরে যায় কেউ বলতে পারে না। দিয়ার প্রহরের সাথে কাটানো ছোটবেলার সেই মুহূর্তগুলো মনে পড়ে গেল। অমনি চোখটা ঝাপসা হয়ে আসলো। কি হলো, কাঁদছো কেন? ভাবছি কি? ছোটবেলায় কাটানো স্মৃতিগুলোর কথা। জানো, প্রহর যখন আমাদের সাথে ইউএস থাকতো সব সময় এইসবই বলতো। তুমি আমাকে ভালোবাসো তো, না শুধু স্যারের জন্য রাজি হয়েছো? এই বিয়েতে শুধু প্রহরের জন্যই রাজি হয়েছি। এই কথা শুনে দিয়ার চোখে আবারও জল চলে আসে। বাট ভালোবাসি। এবার অবাক হয়ে দিয়া ঈশানের দিকে তাকায়। ভালো তো অনেক আগে থেকেই বাসতাম, শুধু বলতে চাইনি। আমার থেকেও প্রহর তোমাকে অনেক বেশি ভালোবাসতো। তুমি জানো, শুধু তোমার জন্য 1 বছর আগেই ও এই দেশে চলে আসে। মানে? প্রহর জানতে পারে তোমাদেরকে কিছু ছেলে নাকি খুব ডিস্টার্ব করে, বিশেষ করে তোমাকে। এসব শুনে প্রহর এক মুহূর্ত সেখানে থাকতে পারেনি, চলে আসে। দিয়ার মনে পড়ে যায় 1.5 বছর আগের কথা। তখন ওরা 5 জন একসাথে ভার্সিটি থেকে বাসায় যেত। যতক্ষণ একসাথে যাওয়া যেত ওরা হেঁটে যেত। হঠাৎ একদিন কিছু ছেলে ওদের পিছু নেয়। এভাবে অনেক দিন চলতে থাকে। ওরা কিছু বলতেও পারতো না, কারণ ছেলেগুলো খুব ভয়ঙ্কর দেখতে ছিল। একদিন রাস্তায় কোনো লোকজন ছিল না, আর ছেলেগুলো সুযোগ পেয়ে যায়, ওড়না ধরে টানাটানি শুরু করে। দিয়ার ওড়না তো নিয়েই নেয়। অনু ড্রাইভারকে ফোন দিয়ে গাড়ি আনায়। ওদের থেকে বাঁচার জন্য গাড়িতে উঠে চলে যায়। তার পরের দিন ওরা ভার্সিটিতে যায়নি। এরপরে গিয়ে দেখে প্রহর নতুন জয়েন করেছে ভার্সিটিতে। দিয়া মনে মনে খুব খুশি হয়, কিন্তু প্রহরের অত্যাচারে ওর করা আদেশে দিয়া প্রহরের ওপর খুব রেগে থাকতো।
প্রহর জয়েন করার পর ওই ছেলেগুলো দেখা আর পায়নি ওরা। তার মানে এসব স্যারের কাজ ভাবছে দিয়া। ও হ্যালো, কি ভাবছো? উহ, কিছু না। যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। হুম। দিয়া বিছানায় শুয়ে পড়ে। দিয়ার পাশে ঈশানও ঘুমিয়ে পড়ে। পরের দিন অনু খুব সকালে ঘুম থেকে উঠে পড়ে। দীপকে কিছুক্ষণ দেখে ফ্রেশ হয়ে নিচে চলে যায়। দীপের মায়ের সাথে অনুও ব্রেকফাস্ট করতে হেল্প করে। কিছুক্ষণ পর ঈশান আর দিয়া নিচে নামে। আমি তো ভাবছিলাম আজ হয়তো দিয়া রানীর মুখই দেখতে পাবো না। অনু! ওহো দিয়া, আমি কি কানে কম শুনতে পাই তোর মতো? এভাবে চিৎকার করছিস কেন? তোকে আমি পরে দেখে নেব। তুই অন্ধ হলি কবে? এখন দেখতেও পাচ্ছিস না? ঈশান শেষে কিনা তুমি এক অন্ধকে বিয়ে করলে? কপাল খারাপ হলে যা হয় আর কি। ঈশান! দীপ ওপর থেকে নিচে নামতে নামতে বলল, কি হলো, এত চিৎকার করছিস কেন তুই? ভাইয়া, তোর বউ আর ফ্রেন্ড আমার পিছনে লাগছে। দীপও মিথ্যা বলছে, আমরা তোর সামনেই লাগছি। একবার রুমে যাও, তোমার কি হাল করি দেখো। কাল এত কিছু করেও তোর শান্তি হয়নি? আরো কিছু করার বাকি আছে? আমি আর রুমেই যাব না। কেন? কেন, এটা বলতে লজ্জা করছে না? কি খবিস? যা বাবা, যা করার তো তুমি করলে, আর আমি হয়ে গেলাম খবিস। কি কি করেছে? ভাইয়া! তোমরা চুপ করবে? যাও ব্রেকফাস্ট নিয়ে এসো। সুরা কিন্তু বাকি রয়ে গেল। অনু চলে গেল কিচেনে। বাকিরা চেয়ার টেনে বসলো। দীপের বাবা এসেও বসলেন। আঙ্কেল, মম ড্যাড কেউ তো এই দেশে আসবেন না, তো ওনারা চাচ্ছেন দিয়াকে নিয়ে ইউএস চলে যেতে। এখনই চলে যাবে? না আঙ্কেল, গেলে তো অনেক দিন এই দেশে আসা হবে না, তাই আভি আর আবির চাচ্ছে ওদের বিয়ের পরেই যেতে। তাহলে তো লেট আছে। লেট মানে? এত লেটও হবে না। যদি আমাদের মতো আভি আর আবিরের বিয়েটাও একসাথে দেওয়া হয়, এটাই ভাবছিলাম। ওকে, তোমরা যা ভালো মনে করো। দীপের বাবা ব্রেকফাস্ট করে অফিসে চলে যান। দীপ আর ঈশান একসাথে বেরিয়ে পড়ে। প্রহর আরো এক সপ্তাহ পর ঢাকা ফিরে আসে, নিজেকে সামলিয়ে নিয়ে। অভি মায়রার ভাইয়ের সাথে কথা বলেছে, উনি রাজি। অভির সাথে দীপ, আবির, শুভ, ঈশান ওরাও ছিল। খুব ভালো করেই ওরা ওনাকে বোঝায়, তারপর রাজি করায়। প্রবলেম দেখা দিয়েছে আবিরের ফ্যামিলিতে। আবির জানতে পারে তুলির সাথে ওর বিয়ে ঠিক হয়ে গেছে। তুলি আবিরের জন্য পুরো পাগল হয়ে গেছে। ওই আবিরের জিজু মানে তুলির ভাই আর ওর বাবা মাকে বলে আবিরের বাসায় বিয়ের প্রস্তাব পাঠায়। আবির ওর মা বাবাকে বলেছে এই বিয়েটা করতে চায় না, কিন্তু ওনারা কোনো কথাই শুনছেন না। আজ আবিরের আপু এসেছে ওদের বাসায় এটা নিয়ে কথা বলতে। আবির রুমে বসেছিল, তখনই উনি ভেতরে ঢোকেন। আবির! আবির ওর আপুর ডাকে ওনার দিকে তাকায়, বাট কিছু বলল না। তুলি খুব পাগলামি করছে। তো আমি কি করব? কেন বুঝতে পারছিস না? ও তোকে খুব ভালোবাসে। আমি তিথিকে ভালোবাসি। তিথিকে? যাকে আমি ভালোবাসি। আরে তুলি? জাস্ট তোর ননদ। তুলিকে আমি কি বলবো? যা সত্যি তাই বলবি। লিসেন আপু, আমি কখনো কিন্তু ওর সাথে নিজ থেকে কথা বলিনি, ইভেন কথা বলতেও চাইনি। ফোন দিয়ে আমাকে ডিস্টার্ব করে। ওকে আমার একটুও ভালো লাগে না। কেন? ওর মধ্যে খারাপ কি আছে? দেখতে তো অনেক সুন্দর। অনেক ছেলে ওকে পছন্দ করে। তাহলে ওইসব ছেলেকে বিয়ে করতে বল না। আমাকে এসে এসব বলছিস কেন? এমন তো নয় যে আমি তুলিকে কখনো দেখিনি। তুই ওর রূপের বর্ণনা দিচ্ছিস কেন? আমার তিথির কাছে ও কিছুই না। ওকে? শেষবারের মতো ভেবে দেখা যায় না? একদমই না। আপু হতাশ হয়ে আবিরের রুম থেকে চলে যায়। আবিরকে কিভাবে বোঝাবেন তুলি যা জেদি আবির আর তিথিকে কখনো এক হতে দেবে না এত সহজে। এসবই ভাবছেন আপু। প্রহর মাত্র ভার্সিটি থেকে বাসে এসেছে, রুমেও ঢুকতে পারেনি। ওর মা পথ আটকে দাঁড়ান। সিলেট থেকে এসে প্রহর ভার্সিটিতে যাওয়া শুরু করে, কাজে নিজেকে ব্যস্ত রাখে। কি হয়েছে? ফোনটা প্রহরের সামনে এগিয়ে দিয়ে বলেন, দেখ তো মেয়েটা সুন্দর না? প্রহর একবার ছবিটার দিকে তাকালো, তারপর ওর মায়ের দিকে বিরক্তি নিয়ে তাকিয়ে বলল, তোমার চয়েস এত খারাপ হলো কবে থেকে? যাই হোক, এই মেয়েকে আমার পছন্দ হয়নি। আমি আমার জন্য নিজের মেয়ে দেখব। এটা নিয়ে তোমার এত ভাবতে হবে না। তোর আশায় বসে থাকলে এই জন্মে আমার ছেলের বউয়ের মুখ দেখা হবে না। আর নাতি নাতনি তো অনেক দূরের কথা। শিমুর নতুন বিয়ে হয়েছে, ওকে গিয়ে এইসব বলো। নাতিও দেখতে পাবে, নাতনিও দেখতে পারবে। এখন আমাকে যেতে দাও, ফ্রেশ হতে হবে। আচ্ছা, তুই ফ্রেশ হয়ে নে, আমি খাবার রেডি করছি। প্রহরের মা চলে গেলেন কিচেনে। প্রহর রুমে গেল, গিয়ে শার্টটা খুললো।
ফোনের ওয়ালপেপারে দিয়ার পিকটা একবার দেখলো, তারপর ওয়াশরুমে চলে গেল। দিয়া ছাদের এক কোণায় দাঁড়িয়ে আছে। ঈশান গিয়ে পেছন থেকে দিয়াকে জড়িয়ে ধরে বলল, কিছু ভাবছো? না। মিথ্যা বলছো কেন? বাদ দাও এসব। ওকে, না বলতে চাইলে জোর করব না। তিতির সাথে দেখা করতে হবে। কেন? একটা মেয়ের নাম বলতো, আবিরের জন্য নাকি ও খুব পাগল। কে? তুলি? হ্যাঁ রাইট। ও তো তিথির আর আবিরের মাঝখানে এসে দাঁড়িয়েছে। তিথি তো খুব কাঁপছে। আবিরের থেকে যদি ওকে দূর করে দেয়। আমি জানতাম এমনই একদিন হবে। জেনে উদ্ধার করেছো। রাত 12টা বাজে। অনু রুমে চেয়ারে বসে ওয়েট করছে দীপের জন্য। কল দিয়েছে, ফোন বন্ধ। দীপ এখনো আসছে না। কোথায় তুমি দীপ? এখনো আসছো না কেন? খুব টেনশন হচ্ছে আমার, বুঝতে পারছো না? অনু আবার নিচে যায়। ড্রয়িং রুমে বসে দীপের চিন্তায় ঘুমও আসছে না। সবাই ঘুমিয়ে আছে। রাত 1টা। দীপ কলিং বেল বাজায়। অনুর সাথে সাথে দরজা খুলে দেয়। দীপকে দেখে জড়িয়ে ধরে কেঁদে দেয়। আরে কাঁদছো কেন? রাত কয়টা বাজে খেয়াল আছে? ফোনও বন্ধ। কত টেনশন হয় আমার, সেটা তুমি বুঝো না? আচ্ছা কান্না বন্ধ করো, রুমে চলো, আমি তো এসে গেছি। এতক্ষণ কোথায় ছিলে? দীপ কি বলবে বুঝতে পারছে না। খুব খিদে পেয়েছে আমার। সেটাকে বলবে তো। তুমি রুমে গিয়ে আগে ফ্রেশ হয়ে নাও, আমি খাবার নিয়ে আসছি। দীপ উপরে চলে গেল। অনু গেল কিচেনে। একটা প্লেটে খাবার সাজিয়ে উপরে নিয়ে গেল। দীপ ফ্রেশ হয়ে এসে দেখে অনু খাবার নিয়ে এসে গেছে। দীপ খুব আদুরে গলায় বলল, খাইয়ে দিবে আমাকে প্লিজ? দীপের এই সামান্য কথাটাও অনুর পুরো কলিজায় গিয়ে লাগলো। অনু হাত দিয়ে দীপের পাশে বসে দীপকে খাইয়ে দিতে লাগলো। আর দীপ অনুকে দেখছে। তুমি আমাকে খাইয়ে দিবে শুধু, তুমি খাবে না? তোমার খাওয়া শেষ হলে। না তুমিও খাও, খাও আমার সামনে। ওকে। অনু নিজেও খেয়ে নিল, দীপকে খাইয়ে দিল। তারপর সব কিচেনে রেখে আসলো। এসে দীপের পাশে শুয়ে পড়লো। দীপ কিছুক্ষণ অনুর দিকে তাকিয়ে থাকলো। ভাবলো, এই মেয়েটাকে কখনো হারিয়ে ফেললে কিভাবে থাকবো। তারপর অনুকে টেনে নিজের কাছে নিয়ে এসে জড়িয়ে ধরে শুয়ে পড়লো দীপ। অনু চোখ খুলে একবার তাকালো। এটাই তো চেয়েছিল, দীপ নিজে থেকে ওকে জড়িয়ে ধরুক। চোখ বন্ধ করে দীপকে জড়িয়ে ধরে অনুও ঘুমিয়ে পড়ল। পরের দিন আবিরের ঘুম ভাঙে চেঁচামেচির শব্দে। বালিশ কানে খুব শক্ত করে ধরে, তবুও শব্দ বালিশ ভেদ করে আবিরের কানে ঠিক পৌঁছে যাচ্ছে। আবির এবার বিরক্তি নিয়ে বিছানা থেকে উঠে বসলো। ফোন হাতে নিয়ে টাইম দেখলো, মাত্র 8টা 30 বাজে। আবির আরো 1 ঘন্টা পর ঘুম থেকে ওঠে। রেগে আবির রুম থেকে বেরোলো। রেলিং এর কাছে আসতে দেখতে পেল ওর মা বাবা, আপু আর তুরি ড্রয়িং রুমে দাঁড়িয়ে কথা বলছে জোরে। আবির উপর থেকেই বলল, কি শুরু করেছো এ সাত সকালে? একটু শান্তিতে ঘুমাতেও দিবে না? আবিরের কথায় সবাই চুপ হয়ে গেল আর ওপরে তাকালো। তুলি আবিরকে দেখেই খুব বড় করে একটা হাসি দিল আর দৌড়ে ওপরে উঠে আবিরকে জড়িয়ে ধরে বলল, দেখো না, কেউ তোমার সাথে আমার দেখা করাতে দিচ্ছে না। সবাই বলছে তুমি নাকি রেগে যাবে। আমি জানি তুমি আমার উপর রেগে থাকতেই পারো না। আবির এক ঝটকায় তুলিকে নিজের থেকে ছাড়িয়ে নিল। কি করছো এসব? আপু, তোকে কি বলেছিলাম আমি? আমাদের কারো কথাই শুনেনি। আমি বলেছিলাম, ঘুম থেকে উঠেই এই বাসায় চলে এসেছে। লিসেন তুলি, নিজের লিমিটের মধ্যে থাকবে, বুঝেছো? একদম আমার কাছাকাছি আসার চেষ্টা করবে না। আই লাভ তিথি, নট ইউ। সো এসব ভুলে যাও আর নিজের বাসায় যাও। এটা বলে আবির নিজের রুমে চলে আসছিল। পেছন থেকে তুলি আবিরের হাত ধরে। আবির পেছনে ঘুরে বলে, আবার কি? তুমি শুধু আমার, আবির, আর কারো না। এই, তোমার মাথার কোনো তার কি ছেঁড়া? বুঝতে পারছো না আমি কি বলছি? না, আর বুঝতে চাইও না। আমি শুধু জানি তুমি শুধু আমার। তার জন্য যা করতে হয় তাই করব। আপু, ও পুরো পাগল হয়ে গেছে, প্লিজ এখান থেকে নিয়ে যা। আমি আর এসব টলারেট করতে পারছি না। তুলি প্লিজ, একটু বোঝার চেষ্টা করো। আবির তোমাকে ভালোবাসে না, তাহলে কেন আবিরের পিছনে পড়ে আছো? দেখবে আবিরের থেকেও অনেক ভালো ছেলে তুমি পাবে। আমার আবিরকেই চাই। আবিরের এবার খুব রাগ উঠেছে। এত করে সবাই ঘুমোচ্ছে, তারপরও আবির আবির করছে। ইচ্ছে করছে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দিতে। অসভ্য মেয়ে। আবির রেগে মেগে নিজের রুমে চলে গেল। আর একটু ওর সামনে থাকলে সত্যি থাপ্পড় বসিয়ে দেবে।